plastic gun আর fun অবিরাম। রেডিও ধ্রুব, আড্ডা, plastic gun আর fun অবিরাম। Hello everyone, Assalamu alaikum. This is RJ Urbi. Yes, RJ Urbi একদমই কিন্তু চলে এলাম আপনাদের মাঝে রেডিও ধ্রুব 24/7 থেকে দেশের 24 ঘন্টার একমাত্র অনলাইন রেডিও স্টেশন হচ্ছে এই রেডিও ধ্রুব 24/7 এবং এখানে আপনারা একদমই সপ্তাহে 7টা দিন 24টা ঘন্টা রাত দিন 24টা ঘন্টা একদমই কিন্তু এন্টারটেইন হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আশা করি এই মুহূর্তে যারা কিনা আমার সাথে টিউনিং করে রয়েছেন আমার সাথে একদমই আমার মতোই একসাথে যুক্ত রয়েছেন, প্রত্যেকেই রেডিও ধ্রুব 24/7 সাথে কানেক্টেড আছেন। অ্যান্ড এখনও পর্যন্ত যদি রেডিও ধ্রুব 24/7 সাথে কানেক্টেড না হয়ে থাকেন এবং আপনার ফোনের নোটিফিকেশন বেল অঞ্চলে যে নোটিফিকেশনের যে জায়গাটা রয়েছে আইকনটা রয়েছে সেখানে যদি এখনও পর্যন্ত রেডিও ধ্রুব 24/7 নোটিফিকেশনগুলো না গিয়ে থাকে তাহলে এখনই চটজলদি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেডিও ধ্রুব 24/7 এর অফিসিয়াল ফ্যান পেজে একটা লাইক বাটন এবং নোটিফিকেশন বাটনটা মাস্ট বি প্রেস করতে হবে। প্রেস করে দিয়ে একদমই কানেক্টেড হয়ে যেতে হবে রেডিও ধ্রুব 24/7 এর সাথে। এবং ইয়াস ইয়োর আর যে ফেভারিট তুমি আর যে ফেভারিট আর যে উড়বি, ঠিক আছে? একদমই কিন্তু প্রতি রবিবার চলে আসবো ঠিক সকাল 10:30 একদমই হাজির হয়ে যাব বিভিন্ন রকমের রান্না বান্না খাবার দাবার, মানে একদমই যারা পেটুক মানুষ রয়েছেন আমার মতনই, মানে একটু খেতে পছন্দ করেন এবং অন্যের রান্না খাবার একটু যদি ভালো না লাগে সেক্ষেত্রে নিজে কিন্তু ট্রাই করে একদমই রান্না করে খেতে পারেন এবং চাইলেই আপনার কাছের আশেপাশের তুমি কাছের মানুষ যেগুলো রয়েছে প্রিয় মানুষ যেগুলো রয়েছে প্রত্যেককে আপনি রান্না করে তাক লাগিয়ে দিতে পারেন। দেখা যায় যারা রান্না পারে না তাদেরকে না তাদের ফ্যামিলি মেম্বাররা অনেক সময় এরকম বলে থাকে যে রান্না সামান্য করতে পারে না, তো একদমই কিন্তু এই খোঁটাটা আর নেওয়া যাবে না, ঠিক আছে? রান্না পারি না, রান্না পারবো। অ্যান্ড এই কারণেই শেফস টেবিলে কিন্তু একদমই আর যে উড়বি সহজ উপায়ে কিন্তু ছোটো ছোটো রান্নাবান্না ছোটো ছোটো ট্রিক্স টিপস একদমই কিন্তু দিয়ে দিব, যার ফলে যে ব্যাপারটা হবে এই যে বলে না যে রান্না পারে না হ্যাঁ দ্বারা এই ব্যাপারগুলো আর আপনাকে সহ্য করতে হবে না। ডিরেক্টলি আপনি রান্না করে দিয়ে একদমই তাক লাগিয়ে দিবেন এবং বলবেন ইয়েস আমিও পারি। সো আজকে কিন্তু ইলিশ প্রিয় মানুষগুলোকে একদমই হচ্ছে চমক লাগিয়ে দিতে হবে। একদম চলে আসছে এই কারণেই আমি তিনটে রেসিপি আজকে শেয়ার করব এই 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 ইলিশ নিয়ে। বলে না বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি মাছের লাউ, এইরকমই ঠিক এই রকমই কিন্তু ইলিশ নিয়েই 3টা রেসিপি শেয়ার করতে চাচ্ছি। ইলিশ পোলাও, ইলিশ ভাপা এবং ইলিশ হচ্ছে ভর্তা, ঠিক আছে? সো টেক্সট করে জানিয়ে ফেলেন এখনই কে কোথা থেকে টিউনিং করে আছেন, কার কার এরকম খাবার দাবার খেতে বেশি ভালো লাগে, ঝাল বেশি খেতে ভালো লাগে নাকি ঝাল অল্প খেতে ভালো লাগে এবং ইলিশ মাছ কার কার প্রিয়, সমস্ত কিছু টেক্সট করে এখনই জানিয়ে ফেলেন একদমই আপনাদের প্রিয় আর জি উর্বির সাথে। তাহলে কিনা আমিও হয়তো বা জেনে যাবো আমার কোন লিসনারের কোন জিনিসটা বেশি পছন্দ, ঠিক আছে? ঝাল বেশি খেতে পছন্দ করেন নাকি ঝাল কম খেতে পছন্দ করেন সেটা একদমই টেক্সট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড এরপরে লাস্টে গিয়ে কিন্তু আমি বলে দিব যে আমি ঝাল বেশি খেতে পছন্দ করি নাকি ঝাল কম খেতে পছন্দ করি, ঠিক আছে? ওকে, ইতিমধ্যে প্রিন্স হাসান এরামুল যুক্ত হয়ে গেছেন আমার সাথে, জানিয়ে ফেলেছেন হাই উর্মিমালা। হ্যালো মাই ডিয়ার, কেমন আছেন? বেশ অনেকদিন পর আমার সাথে যুক্ত হয়ে গেলেন, কেমন আছেন, কোথা থেকে টিউনিং করে আছেন? এবং আজকে কিন্তু ইলিশ মাছের 3টা আইটেম আপনাদের মাঝে আমি শেয়ার করবো। তো রান্না বান্না বা খাবার দাবার খেতে কার কার কতটুকু ভালো লাগে একদমই কিন্তু টেক্সট করে জানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? অ্যান্ড ইয়েস একদমই আপনাকে পেয়ে কিন্তু আমিও আজকে অনেকদিন পর অনেক বেশি খুশি, কেননা ইয়েস আপনাকে অনেক মিস করতাম আমি, ঠিক আছে? ওকে, প্রিন্স হাসান এনামুল জানিয়েছেন কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে? ইয়েস আলহামদুলিল্লাহ আমার দিনকাল যাচ্ছে যাওয়ার মতো করেই, ঠিক আছে? যেহেতু ঘরবন্দি জীবন প্লাস হচ্ছে এই লকডাউন করোনা সমস্ত কিছু মিলিয়ে যে ব্যাপারটা হচ্ছে যে দিন যায় তো যায়, ঠিক আছে? জাস্ট চলে যাচ্ছে, এটাই হচ্ছে কথা। ওকে, সো যে ব্যাপারটা করব সেটা হচ্ছে এই পর্যায়ে জাস্ট একটু দেখে নিব যে আর কে যুক্ত হয়ে আছেন, এরপরেই কিন্তু চলে যাব আমাদের প্রথম রান্নার আইটেমে, ঠিক আছে?
ওকে, প্রিন্স এনামুল হাসান আছেন, জেনেছেন তুমি রাঁধতে খুব লাইক করো। ইয়েস, আপনি একদম ঠিক ধরেছেন, আমি রান্না করতে বেশি লাইক করি এবং বেশি লাইক করি একদমই আমরা নর্মালি যেসব রান্নাবান্না করি সেই রান্নাবান্নাগুলোকে একটু হচ্ছে আপডেট করে তারপরে রান্নাবান্না করতে। দেখা যায় যে এই জিনিসটা আমি ট্রাই করে থাকি এবং এই জিনিসটা আমার একদমই 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 হচ্ছে ফেভারিট লাগে, ঠিক আছে, একদমই ভালো লাগে। ওকে ওকে, প্রিন্স এনামুল হাসান, এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি একটু কমিয়ে দিয়েছি, এবার মেবি সমস্ত কিছু ঠিক আছে, রাইট? প্রিন্স হাসান এনামুল আছেন, জানিয়েছেন আন্টি কেমন আছি? ইয়েস, আমার বাসায় আলহামদুলিল্লাহ সবাই বেশি ভালো আছে। অ্যান্ড মাঝখানে লাস্ট উইকে আমার শোটা অ্যাকচুয়ালি অন ইয়ার হয়নি, তার একমাত্র কারণ হচ্ছে আমি প্রচুর অসুস্থ ছিলাম, প্লাস আমার ফুল ফ্যামিলি অসুস্থ ছিল। অ্যান্ড ইয়েস, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় এখন আমি অনেকটা সুস্থ হয়ে আছি, ঠিক আছে, অনেকটা সুস্থ হয়ে গেছি অলরেডি। সো ইয়াস, এটাই দোয়া করবেন প্রত্যেকে, নিজেদের দোয়াতে আরজে উর্বিকে রাখবেন এবং ইয়াস প্রত্যেকেও নিজে সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন নিজের পরিবারকে। প্রিন্স এনামুল্লাহ হাসান আছেন, জানিয়েছেন যে আচ্ছা তোমাকে রিকোয়েস্ট দিছিলাম আপু, হয়তো বা, কেননা দেখা যায় যে এই যে নানা রকম কাজ ব্যস্ততা এবং যে ব্যাপারটা সেটা হচ্ছে সোশ্যাল সাইটে একটু কম আসা হচ্ছে আমার, কারণ আমার দেখা যায় যে বাসা থেকেও লাঠি নিয়ে দৌড় লাগিয়েই থাকে, ঠিক আছে। সো সোশ্যাল সাইটে আবার একটু কম আসা হচ্ছে, হয়তো বা আমি খেয়াল করে যাইনি, আমি খেয়াল করে গেলে অবশ্যই এটা দেখে নিব, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, আমি পরে যে ব্যাপারটা করব সেটা হচ্ছে আমরা প্রথম রান্নার দিকে এগিয়ে যাব। আমরা ফার্স্টে যে রান্নাটা দেখে নিব বা জেনে নিব সে ব্যাপারটা হচ্ছে একদমই ইলিশ পোলাও। ইলিশ পোলাও কথাটা শুনলেই কেমন জানি একটা মনে হচ্ছে, আমার এখনই মনে হচ্ছে গিয়ে টেবিলের উপরে হামলা লাগিয়ে দিই। বাট এই রান্নাটা কিন্তু শুনলে যতটা কঠিন মনে হবে বা যতটা সহজ মনে হবে, অ্যাকচুয়ালি কিন্তু এতটাই সহজ, ঠিক আছে, আর কঠিন মনে করার কিছুই নেই। আর যে রান্না পারে না সেও চাইলে এই রান্নাটা ইজিলি জলদি করে ফেলতে পারে। সো রান্না করার আগে একটা টিপস দিয়ে নিই, সেটা হচ্ছে সব সময় যে জিনিসটা আপনি রান্না করতে যাবেন, রান্না করার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় যত জিনিস রয়েছে, প্রয়োজনীয় মশলা যত রয়েছে সমস্ত কিছু নিজের হাতের কাছে নিয়ে আসতে হবে। নিজের হাতের কাছে বলতে গেলে বাসায় তো আমাদের নিজের হাতের কাছেই থাকে, রাইট? বাট সেটা নয়। ধরুন আপনি রান্নাঘরে রান্না করছেন এবং রান্না করার পাশে ঠিক আপনার পাশেই যাতে সেই জিনিসগুলো, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে একদমই সঠিক টাইমে উপস্থিত থাকে, এই ব্যাপারটা আমাদেরকে সবার আগে খেয়াল করতে হবে। এতে করে রান্না বান্না একদমই ইজি একটা ব্যাপার হয়ে যাবে। সো জলদি আমরা একটু জেনে নেই যে কি কি লাগছে এই ইলিশ পোলাও রান্না করতে, ঠিক আছে। ওকে, এই ইলিশ পোলাও রান্না করতে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে দই লাগবে, ঠিক আছে। টক দই লাগবে 2 টেবিল চামচ, মিষ্টি দই লাগবে 1.5 টেবিল চামচ, তেল লাগবে 4 টেবিল চামচ। এটা হচ্ছে ইলিশ রান্না করার জন্য আমাদের এই ব্যাপারগুলো লাগবে। ঘি লাগবে 2 চা চামচ, আদা লাগবে, আদা বাটা রসুন বাটা মিক্স করে ছোট্ট একটা বাটির 1 বাটি অল্প একটু নিলেই হয়ে যাবে। মাছ লাগবে 5 থেকে 6 পিস, ঠিক আছে। ইলিশ মাছটাকে আপনি পিস পিস করে কেটে নেবেন এবং সেখান থেকে 5 থেকে 6 পিস নেবেন এবং আজকে আমরা এই 5 থেকে 6 পিসের আইটেমটা রান্না করব। এবং অবশ্যই লাগবে যেটা না হলেই নয়, সেটা হচ্ছে লবণ, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো একদমই আমাদের হাতের কাছে একদমই পাশে নিয়ে রাখতে হবে। অ্যান্ড এরপরে আমরা চলে যাব এখন এই ইলিশ পোলাওয়ের ইলিশটা রান্না করার জন্য। ইলিশটা রান্না করার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে টক দইয়ের ব্যাপারটা বললাম না আমি, যে 2 টেবিল চামচ হচ্ছে টক দই লাগবে এবং 1.5 টেবিল চামচ মিষ্টি দই। এই দইগুলোকে একসাথে এক বাটিতে নিয়ে নিতে হবে এবং নিয়ে নেওয়ার পর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এটাকে ভালো মতো ফেটে নিতে হবে, ভালো মতো একে অপরের সাথে মিক্স করে নিতে হবে, ঠিক আছে। তো মিক্স করে নেওয়ার পর আমরা যে ব্যাপারটা করব সেটা হচ্ছে এটাকে একটা সাইডে আমরা রেখে দিব। রেখে দেওয়ার পরই আমরা সর্বপ্রথম চলে যাব চুলার কাছে যাওয়ার পর একে একে সর্বপ্রথমে একটা ছোট্ট বাটি বলতে গেলে যে বাটিতে আপনার যে মাছের যে 6 পিস, সেই 6 পিসটা ধরবে এবং 6 পিসটা ধরার পরও একটু বেশি জায়গা হবে এরকম একটা বাটি আমরা নিয়ে নিব।
যেখানে কিনা 6টা মাছ ধরবে এবং তার থেকে একটু বেশি জায়গা থাকবে, এরকম একটা তাওয়া কড়াই বা যেটাই হোক, যেটাতে আমরা রান্না করব সেই বাটিটা নিয়ে নিব। এই পর্যায়ে আমরা যে জিনিসটা করব, চুলার আঁচটা অলওয়েজ মিডিয়াম রাখবো, কেননা আমরা যখন রান্না বান্না করব, রান্না করার সময় যখন আমরা মশলা বুনি, যা হচ্ছে রান্নার সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে বা এই পার্টটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট যখন আমরা মশলা ভুনি বা মশলা যখন ভোনা হয় চুলায়, ঠিক আছে? সো এই কারণেই সবসময় চুলার আঁচটা খেয়াল করবেন যাতে একটু মাঝারি আঁচে থাকে বা লো আঁচে থাকে, এতে করে মশলা যখন ভুনবো তখন হয়তো বা মশলাগুলো পুড়ে যাবে না, ঠিক আছে? ওকে, যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কড়াইয়ের উপরে তেল দিয়ে দিব 4 টেবিল চামচ এবং ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। ঘি এবং তেল এই দুইটা যখন হালকা একটু দেখা যাবে যে মানে ফোটা ফোটা উঠা শুরু করে দিয়েছে তেলের উপর থেকেই, দ্যাট মিন যে তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের ভিতরেই আমরা দিয়ে দিব হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর আমরা যে টক দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, টক দই এবং মিষ্টি দইয়ের, এই জিনিসটাকে আমরা এই তেলের মধ্যে দিয়ে দিব। তেলের ভিতরে দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ আমরা এটার উপর থেকে ছড়িয়ে দিব। অ্যান্ড ইয়াস, এই হয়ে গেল আমাদের মাছের মশলা। এবার এই মশলাটাকে আমরা কতক্ষণ নাড়াচাড়া দিয়ে নেড়েচেড়ে নিয়ে নিব। এখন পয়েন্ট ইজ যে কিভাবে আপনি বুঝবেন মশলাটা কুক হয়ে গেছে, রাইট? সবসময় খেয়াল রাখবেন যখন আপনি কোনো মশলা ভুনতে যাচ্ছেন বা কোনো একটা মশলা ভাজতে যাচ্ছেন, মশলার উপরে যখন তেলটা ভেসে ভেসে উঠে যাবে, দ্যাট মিন যে আপনার মশলাটা ভালো মতোভাবে কুক হয়ে গেছে। সো এটার ক্ষেত্রেও সেম, যখন আপনি দেখবেন যে আপনার মশলাটার উপরে তেল ভেসে আছে, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে থেকে কেটে রাখা 6 পিস বা 5 পিস যে মাছ ছিল, সেই মাছগুলোকে আপনি এই তেলের উপরে দিয়ে দিবেন এবং দিয়ে 1 থেকে 2 মিনিট এভাবেই রেখে দিবেন। যদি ননস্টিক ফ্রাইং প্যান হয় সেক্ষেত্রে এরকমভাবে রেখে দিবেন যাতে মশলাটা না পুড়ে যায়, এবং যদি স্টিকি হয়ে যায় বা স্টিকি প্যান থাকে বা কোনো একটা কড়াই থাকে সেক্ষেত্রে অল্প একটু পানি আপনি ছিটিয়ে দিতে পারেন যাতে কিনা এটা লেগে পুড়ে না যায়। সো এইভাবে রেখে দেওয়ার পর 1-2 মিনিট এরপরে আপনি খেয়াল করবেন যে আপনার এক পাশ অলরেডি হয়ে গেছে, অ্যান্ড এরপরে আপনি অপর সাইড, যেটা কিনা উপরের সাইডটা ছিল, সেটাকে উল্টে দিয়ে দিবেন। অ্যান্ড এরপরে প্রায় 5 থেকে 10 মিনিট আপনি অল্প একটু পানি চাইলে দিয়ে দিতে পারেন। যদি বললাম যে ননস্টিকি যদি হয়ে থাকে তাহলে ফ্যাক্ট নয়, সমস্যা হবে না। তবে যদি স্টিকি ফ্রাইং প্যান হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পানিটা দিতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে বা মশলাটা লেগে যাওয়ার চান্স থাকবে। সো যে ব্যাপারটা করতে হবে, আমাদের অবশ্যই একটু পানি দিয়ে দেন এটাকে ঢেকে রেখে দিতে হবে। এবং এই পর্যায়ে ঢাকনা দেওয়ার আগে আপনারা যদি চান একটু ঝাল ঝাল মশলা বানাতে, সেক্ষেত্রে আপনারা 3-4টা মরিচ, কাঁচা মরিচকে মাঝখান থেকে চিড়ে এটার উপর থেকে ছড়িয়ে দিতে পারেন এবং এরপরে ঢেকে দিতে পারেন। 5-10 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবেই আপনি হচ্ছে রেখে দিবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণে আমরা পোলাওটা রান্না করব। এবং এর মধ্যেই খেয়াল করবেন যে আপনি যে মরিচটা দিয়েছেন, সমস্ত কিছু যে দিয়েছেন, এই সমস্ত কিছুর একটা অ্যারোমা, একটা ফ্লেভার এই মাছের ভিতরে যুক্ত হয়ে যাবে। সো এই কারণে আমরা এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিলাম। এই পর্যায়ে আমরা চলে যাব পোলাওয়ের কাছে, যে কিভাবে আমরা এই পর্যায়ে পোলাওটা রান্না করব। সেম প্রসেসেই আমরা অন্য একটা বাটি নিব, যে বাটিতে চালগুলোকে ধরবে। চালগুলো ধরবে বলতে গেলে একটু বড় বাটি নিতে হবে, কেননা পোলাওর চাল তো ফুলে যেতে পারে, ঠিক আছে? সমস্ত চালই ফুলে যায়, তো অবশ্যই চাল রান্নার ক্ষেত্রে বা পোলাও রান্নার ক্ষেত্রে অবশ্যই বড় বাটিই নিতে হবে। সো পোলাও রান্না করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে তেল দিয়ে দিব, আর যদি তেল না দিতে চান তাহলে যে জিনিসটা করতে হবে 2 টেবিল চামচ ঘি দিতে হবে। আবার অনেকেই আছে ঘির ফ্লেভারটা পছন্দ করেন না, ঘিটা খেতে তাদের কাছে ভালো লাগে না। অলরেডি যেখানে কিনা আমরা ইলিশ মাছে ঘি দিয়ে দিয়েছি, এই কারণে আপনারা যদি চান যে না এখন আমি পোলাও রান্নাতে ঘি দিব না, সেক্ষেত্রে আপনারা যে ব্যাপারটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা 2 টেবিল চামচ তেল দিতে পারেন ঘিয়ের পরিবর্তে।
চুলার আঁচটা অলওয়েজ মিডিয়াম আঁচে রাখবো এবং এরপরে তেলের ভিতরে একে একে দারচিনি 2 টুকরা, এলাচি 2 টুকরা, তেজপাতা একটি একটু ভেঙে দিব মাঝখান থেকে। এরপরে পেঁয়াজ মাঝারি দিব, হচ্ছে মাঝারি একটা পেঁয়াজ কেটে দিব, ঠিক আছে। এরপরে আদা দিব 1 চা চামচ এবং রসুন বাটা দিব 1 চা চামচ। আদা এবং রসুন বাটা এভাবে করে আমরা দিয়ে দিব। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমরা মশলাটাকে এখন কষাবো। যখন দেখবো যে মশলাটার উপরে তেল উঠে আসছে, দ্যাট মিন মশলাটা রান্না হয়ে গেছে। যখন মশলাটা রান্না হয়ে যাবে তখন আমরা এর ভিতরে পোলাওর চালগুলো দিয়ে দিব, ঠিক আছে। সো পোলাওর চাল আপনারা যে কোনো একটা নিতে পারেন। পোলাওর চাল কালিজিরা আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আরও অনেক রকমের চাল রয়েছে পোলাওর চাল, আপনারা চাইলে বাসমতি দিয়েও ট্রাই করতে পারেন। বাট এই ইলিশের যে আইটেমটা না, এটা হচ্ছে পোলাওতেই সবথেকে বেশি হচ্ছে খেতে মজা লাগে। সো চেষ্টা করবেন যাতে বাসমতি ইউজ না করে পোলাওটাই যাতে ইউজটা করা যায়, ঠিক আছে। তো পোলাও চালটা দিয়ে দেওয়ার পর আমরা নাড়তে চাড়তে শুরু করে দিব। এখন একটু ভেজে নিতে হবে আমাদেরকে এই পোলাও চালটাকে, ঠিক আছে। পোলাও চালটাকে একটু করে ভেজে নিতে হবে। তবে এখানে ট্রিক্স হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে পোলাও চালটা অ্যাকচুয়ালি ভাজা হচ্ছে বা ভাজা শুরু হয়েছে। ওয়েল, এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি সমস্ত কিছুর একটা ট্রিক্স অ্যান্ড টিপস আছে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে খেয়াল করবেন যখন আপনার চালটা একটু ভাজা শুরু হবে এবং ভাজা হয়ে যাবে প্রায়, তখন একটা চিপ সাউন্ড পাবেন চালের ভিতর থেকে আসতেছে, বা এই যে আপনি পোলাও চালগুলোকে দিয়ে রেখেছেন সেখান থেকে একটা চিপ সাউন্ড আসতেছে, যে সাউন্ডটা এইটাই বোঝাচ্ছে যে আপনার পোলাও চালটা একটু ভাজা হয়ে গেছে। অ্যান্ড পোলাও চাল রান্নার ক্ষেত্রে অলওয়েজ এটা নোট ডাউন করে রাখতে পারেন যদি কারো জানা না থাকে, সেটা হচ্ছে যে পোলাও চাল রান্নার ক্ষেত্রে আপনি যতটুকু চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে গরম পানি আপনাকে ইউজ করতে হবে এই পোলাও রান্নার ক্ষেত্রে, ঠিক আছে। সো আপনি যদি এখানে তিন কাপ বা 3 কেজি মানে ইয়াস, আপনি যদি 3 কেজি যেটা বলে সেই পরিমাণে যদি আপনি হচ্ছে বা 3 বাটি যদি একটা বাটির মাপে নেন, তাহলে সেই বাটির মাপে যদি 3 বাটি হয়ে থাকে আপনার চাল, তাহলে সেই বাটিরই 6 কাপ হবে গরম পানি, ঠিক আছে। তো এই হিসাবটা অলওয়েজ মনে রাখবেন, যে বাটিতেই আপনি চাল মাপবেন সেই বাটিরই দ্বিগুণ হবে পানি। তো আপনি যে পরিমাণে চালটা নিতে চাচ্ছেন বা চালটা রান্না করতে চাচ্ছেন সেই পরিমাণে যতটুকু হয়েছে চাল ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি অ্যাড করতে হবে। এবং আমি যে হিসাবটা বলছি সেক্ষেত্রে আপনার মাঝারি বাটির 3 বাটি হচ্ছে চাল নিলেই এনাফ, এবং সেক্ষেত্রে আমাদের ওই মাঝারি বাটিরই 6 বাটি হচ্ছে পানি লাগবে, গরম পানি, ঠিক আছে। যখন দেখবেন যে চিটচিট আওয়াজ হচ্ছে চালের ভিতর থেকে, তখন বোঝা যাবেন যে আপনার চালটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবং ভাজা হওয়ার ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দেখবেন একটা মিষ্টি পোলাওয়ের গন্ধ আপনি আশেপাশে পেয়ে যাবেন, ঠিক আছে। সো এইটাই আপনাকে জানান দিয়ে দিবে যে আপনার চালটা ভাজা হয়ে গেছে। আর তখনই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পানিটা অ্যাড করে দিতে হবে। তবে এই আজকের রান্নায় আমি যে ব্যাপারটা করব সেটা হচ্ছে যেহেতু 6 কাপ পানি আমাকে দিতে হবে, আমি এখান থেকে 5 কাপ পানি দিব পোলাওর চালের মধ্যে, এবং 1 কাপ বাকি থেকে যায়, সেই 1 কাপটা আমি অ্যাড করতে চাচ্ছি দুধ, ঠিক আছে। এখানে আপনি নারিকেলের দুধ ইউজ করতে পারেন বা নর্মাল আমরা যে গরুর দুধ ইউজ করি সেটাকেও আপনারা ইউজ করতে পারেন। আর যদি এই জিনিসটাকে আপনারা স্কিপ আউট করে যেতে চান সেক্ষেত্রে 6 কাপ বা 6 বাটি মানে যতটুকু আপনারা রান্না করবেন ঠিক তার ডবল পানিটা আপনারা অ্যাড করতে পারেন। আর যারা কিনা এরকম দুধ অ্যাড করতে চাচ্ছেন, গরুর দুধ বা নারিকেলের দুধ, তারা যে ব্যাপারটা করতে পারেন সেটা হচ্ছে আপনার হিসাবে যে কয় কাপ পানি হবে সেই কয় কাপের থেকে 1 কাপ পানি একটু দিবেন না, আর বাকি কাপগুলোর পানি ঢেলে দেওয়ার পর বাকি যে 1 কাপ থাকে সেই 1 কাপ আপনারা দুধ দিয়ে দিবেন, যাতে কিনা পরিমাণ একই থাকে তবে ব্যালেন্সটা বজায় থাকে, ঠিক আছে। সো এইভাবে অ্যাড করে দেওয়ার পর আপনারা যে জিনিসটা করবেন চালের সাথে সেই পানিটা এবং দুধের মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে দিবেন, যাতে চারপাশে সমস্ত কিছু ভালো মতো মিশে যাওয়ার পর আমাদের ফার্স্টের কাজ হচ্ছে চালটাকে কুক হতে দেওয়া। এবং এই ক্ষেত্রে আপনারা চালটাকে ঢেকে দিবেন এবং ঢেকে দেওয়ার পর 5 মিনিট কি 10 মিনিট ওয়েট করবেন। পোলাও চাল রান্না করতে তেমন সময় লাগে না, পোলাও চাল হচ্ছে সবথেকে ইজি একটা প্রসেস এবং খুব জলদি এটা রান্নাও হয়ে যায়।
5 থেকে 10 মিনিট বা মাঝে মধ্যে 20 মিনিটও লাগতে পারে, এটা নির্ভর করে চালের উপরে এবং আপনার রান্নার উপরে। একটু ওয়েট করে দেখবেন এবং প্রয়োজনে আপনি যদি 5-10 মিনিট পর চুলার সামনে গিয়ে যদি দেখেন বা বুঝতে না পারেন যে আপনার রান্নাটা হয়েছে কিনা, সেক্ষেত্রে অল্প একটু পোলাও নিচের মুখে দিয়ে আপনার ট্রাই করে দেখতে পারেন যে ইয়েস রান্না হয়ে গেছে কিনা। যদি মনে হয় যে না চালটা আরেকটু রান্না হবে, সেক্ষেত্রে আপনি আরও 1-2 মিনিট ওয়েট করে যেতে পারেন, ঠিক আছে? ওকে, পোলাও চাল রান্না ডান হওয়ার পর আমাদের কাজ হচ্ছে ইলিশ মাছ। আমরা কিন্তু ইলিশ মাছটাকে অলরেডি রান্না করে রেখে দিয়েছিলাম। সো পোলাও রান্না ডান। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে ইলিশ মাছের কাছে চলে যাব। ইলিশ মাছগুলোকে একটা বাটিতে আমরা অ্যাট ফার্স্টে সরিয়ে নিব, কেননা আমাদেরকে মশলাগুলোকে এই পোলাওয়ের সাথে মিক্স করতে হবে। এখন কথা হচ্ছে আপনারা চাইলে 2 ওয়েতে এটাকে সার্ভ করতে পারেন, 2 ওয়ে না 3 ওয়েতে সার্ভ করতে পারেন, ঠিক আছে? প্রথম ওয়ে আমি বলে দিচ্ছি। প্রথম ওয়েটা হচ্ছে আপনারা অন্য একটা বাটি নেবেন, অন্য একটা বাটিতে লেয়ার করে করে এটাকে সার্ভ করতে পারেন। মানে এক লেয়ারে চাল, একটু পরে আবার একটু ইলিশ মাছের মশলা, মানে যে মাছটা আমরা রান্না করেছি সেটার মশলা, এরপরে আবার এক লেয়ারে হচ্ছে চাল যাবে, এরপরে আবার মশলা যাবে, এইভাবে করে করে আপনারা লেয়ার করে দিতে পারেন। সেকেন্ডলি আপনারা চাইলে ইলিশ মাছ এর টোটাল গ্রেভিটা, টোটাল রান্নাটা পোলাওয়ের সাথে মিক্স করে ফেলতে পারেন একবারেই, ঠিক আছে? এবং থার্ড যেটা আমি এখন বলবো, এইটাই আমি হচ্ছে ইলিশ মাছের ক্ষেত্রে প্রেফার করব আপনাদেরকে, তবে সমস্ত কিছু রান্নাটা একদমই পারফেক্টভাবে সার্ভ করা হবে। এবং এটা হচ্ছে সর্বপ্রথমে ইলিশ মাছগুলোকে একটা সাইডে একটা বাটিতে আমরা তুলে নিব। তুলে নেওয়ার পর বেঁচে যাওয়া মশলাটাকে পুরা পোলাও চাউলের ভিতরে আমরা ঢেলে দিব, যেটা আমরা মাত্র রান্না করলাম পোলাও, ঠিক আছে? অ্যান্ড পোলাওয়ের ভিতরে ঢেলে দেওয়ার পর সম্পূর্ণ মশলা সহ এই পোলাওটাকে আমরা 1-2 বার খুব ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন আমরা খেয়াল করব যে না টোটালটা মিশে গেছে এবং টোটালটাই মানে টোটালি পারফেক্টলি হয়ে গেছে, তখন একটা বাটিতে আমরা পোলাওটাকে সার্ভ করব। এবং সার্ভ করার পর উপর থেকে সুন্দর করে ডেকোরেট করে দিতে পারি। আমরা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ডেকোরেট করতে পারি। ইলিশ মাছগুলোকে তো অবশ্যই আমরা ওই পোলাওয়ের উপরে রেখে দিব, বিছিয়ে দিব। এবং অবশ্যই চাইলে আমরা গাজর, শসা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেট করে সার্ভ করতে পারি। সো এই ছিল আজকের ইলিশ পোলাও, ঠিক আছে? ইলিশ পোলাও, এই হচ্ছে ইলিশ পোলাও। আর খুব ইজিলি কিন্তু আমি একদমই প্রতিটা ধাপ, প্রতিটা পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে কিনা বাসায় আপনারা যখন রান্না করতে যাবেন তখন আপনাদের কাছে একদমই ইজি মনে হবে। এবং ইয়াস, মানুষ আমরা যেহেতু হয়তো বা অনেক সময় রান্না করতে গেলে অনেক কিছু ভুলেও যেতে পারি, রাইট? সো চাইলে আপনারা যে জিনিসটা করতে পারেন, আমার এই শোটা কিন্তু নিজস্ব টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, বা নিজস্ব কোনো সাইটে, নিজস্ব কোনো গ্রুপে, পেজে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন। দ্যাটস ওয়াই, কেননা যখন আপনি চটজলদি রান্নাঘরে যাবেন এবং মনে নাড়া দিবে যে ইয়েস আরজিবি তো বলেছিল ইলিশ পোলাওয়ের কথা, তাহলে এইটাই কেননা রান্না করা যাক। সো রান্না করতে যখন যাবেন তখন যদি কোনো পয়েন্ট মিস আউট হয়ে যায়, তখন কিন্তু চাইলে ইজিলি আমার এই শোটি বের করে আপনারা শুনে আবারও রান্না করে ফেলতে পারেন। সো এই কারণেই বলা যে চাইলে আমার এই শোটি কিন্তু শেয়ার করতে পারেন নিজস্ব টাইম লাইনে, অ্যান্ড একদমই নিজের স্মরণে আরজিউরবিকে রেখে দিতে পারেন, ঠিক আছে? অলরাইট, এতক্ষণ ধরে আপনারা টিউনিং করে রয়েছেন শেফস টেবিল উইথ আরজিউরবি। প্রতি রবিবার আরজিউরবি চলে আসি ঠিক সকাল 10:30 থাকি কিন্তু একদম 12টা পর্যন্ত আপনাদের সাথে রেডিও ধ্রুব 24/7 থেকে। রেডিও ধ্রুব 24/7 কিন্তু বাংলাদেশের 24 ঘন্টার একমাত্র অনলাইন রেডিও স্টেশন। মানে এখানে শুধুমাত্র 24টা ঘন্টা 7টা দিন আপনি কিন্তু এন্টারটেইন হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। একদমই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যখনই আপনার মন খারাপ হবে তখনই রেডিও ধ্রুব 24/7 এসেই দেখবেন কোনো না কোনো আরজে শো চলছে, এবং তখনই চাইলে আপনি আপনার মনটাকে একদমই রিফ্রেশ করে ফেলতে পারেন, ঠিক আছে? অ্যান্ড এখন আশা করি এই মুহূর্তে যারা আমার সাথে টিউনিং করে রয়েছেন প্রত্যেকেই রেডিও ধ্রুব 24/7 এর সাথে কানেক্টেড আছেন। না এখনো পর্যন্ত যদি রেডিও ধ্রুব 24/7 এর সাথে কানেক্টেড না থাকেন, যেটা করতে হবে রেডিও ধ্রুব 24/7 এর অফিসিয়াল একটা ফ্যান পেজ রয়েছে, সেই ফ্যান পেজটা খুঁজে নিতে হবে। এবং খুঁজে নেওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, ফেসবুকে গিয়ে সার্চ বারে গিয়ে লিখতে পারেন www.radiodhruv247.com, অথবা আপনারা শুধুমাত্র রেডিও ধ্রুব 24/7 লিখেও কিন্তু খুঁজে ফেলতে পারেন আমাদের এই রেডিও ধ্রুব 24/7 এর অফিসিয়াল ফ্যান পেজটি। এবং সেখানে গিয়ে একটা লাইক বাটন এবং নোটিফিকেশন বাটনটা জলদি প্রেস করতে পারেন, প্রেস করে দিয়ে কানেক্টেড হয়ে যেতে পারেন কিন্তু রেডিও ধ্রুব 24/7 এর সাথে। ইতিমধ্যে দেখে নিব যে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। প্রিন্স
হোসেন এনামুল, যুক্ত হয়ে আছেন পিমা দেবনাথ। হ্যালো মাই ডিয়ার, কেমন আছেন আপনারা এবং আপনাদের কাছে রান্নাবান্না কীরকম লাগে? রান্না করতে বোরিং লাগে নাকি রান্না করতে মজা লাগে? রান্নাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে কিনা সেটা কিন্তু টেক্সট করে জানাতে পারেন, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছি পিমা দেবনাথ আছেন, জানাচ্ছেন হাই ডিয়ার শেফ। হ্যালো মাই ডিয়ার, কেমন আছেন? কোথা থেকে টিউনিং করে আছেন এবং আমার সাথে টিউনিং করে কীরকম লাগছে? সমস্ত কিছু চট জলদি ধমাধম চটাচট ফটাফট টেক্সট করে কিন্তু জানিয়ে ফেলতে পারেন যে কেমন আছেন এবং রান্নাবান্না সম্পর্কে আপনার ফার্স্ট ধারণা কি আসে মাথায়, ঠিক আছে? পিমা দেবনাথ আরও জানিয়েছেন কেমন আছেন আপনি। ইয়েস, আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি মাই ডিয়ার। আপনি কেমন আছেন আর আপনার দিনকাল কেমন যাচ্ছে? ঘরবন্দি জীবনে কি করে সময় পার করছেন সমস্ত কিছু টেক্সট করে কিন্তু জানিয়ে ফেলতে পারেন। পিমা দেবনাথ জানিয়েছেন আজকে কি রান্না শিখাবেন আপা? ওকে, আজকে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি কিন্তু ইলিশ পোলাও, ইয়াম্মি ইয়াম্মি ইলিশ পোলাওয়ের রেসিপি অলরেডি আমি শেয়ার করে ফেলেছি। আর নেক্সটে আমরা কিন্তু শেয়ার করতে যাচ্ছি একদমই ইলিশের ভর্তা এবং সর্বশেষে আমরা জেনে নিব লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা, ঠিক আছে? সো ইলিশ ভর্তার জন্য একদমই গেট সেট রেডি, একদমই রেডি হয়ে যেতে হবে এবং নোট যদি করে নিতে চান একদমই কিন্তু নোটও করে নিতে পারেন যে কিভাবে আমরা বানাবো এই ইলিশ ভর্তা। অ্যান্ড আজকে আরেকটা ট্রিক্স দিব, একটা মজার ট্রিক্স, যেটার মাধ্যমে শুধুমাত্র ইলিশ ভর্তা না, আপনারা চাইলে অন্যান্য মাছেরও ভর্তা করে খেতে পারেন, ঠিক আছে? ওকে, সো চলে যাওয়া যাক আমাদের সেকেন্ড রেসিপিতে, ইলিশ ভর্তা। ইলিশ ভর্তার কথা শুনলেই জিভে জল চলে আসতে বাধ্য, কেননা ভর্তা মানেই হচ্ছে ভালোবাসার একটা জিনিস, স্পেশালি যারা কিনা ভর্তা খেতে পছন্দ করে তাদের কাছে। ভর্তা অনেক রকমের হয়, কালিজিরা ভর্তা হয় হচ্ছে চাপা শুটকি ভর্তা আরও অনেক কিছুরই হয়ে থাকে, বাট ইলিশ মাছের ভর্তা একটু আনকমন টাইপ, ঠিক আছে? আপনারা চাইলে আপনার প্রিয় মানুষটিকে বা আপনার ফ্যামিলি মেম্বার যারা কিনা বলেই থাকে যে রান্না পারে না, রান্না কোনোদিন করে না, কিছু না, তাদেরকে ইজি ওয়েতে, একদমই সহজ ওয়েতে আপনারা চাইলেই এই আনকমন একটু অন্যরকম ইলিশের ভর্তাটা বানিয়ে দিতে পারেন এবং বলতে পারেন আজকে নতুন ট্রাই করেছি ইলিশ ভর্তা, খেয়ে একদমই বলে ফেলতে হবে কীরকম হয়েছে আমার রান্না, ঠিক আছে? ওকে, সো দেরি না করে আর একদমই চলে যাব ইলিশ ভর্তার রেসিপিতে। ইলিশ ভর্তা করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইলিশ মাছের লেজ বা পিঠের যে অংশটা রয়েছে সেটা লাগবে 2 টুকরো। পেঁয়াজ কুচি লাগবে 1 কাপ বলতে গেলে এখন আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে আপনি একটা বাটি নেবেন অলওয়েজ, যে বাটিটাকে আপনি আপনার মেজারমেন্ট কাপ হিসাবে রেখে দিবেন এবং সেই বাটিটা দিয়েই অলওয়েজ যে রান্নাই করবেন সেই রান্নার মেজারমেন্ট আপনারা করে নিতে পারবেন এবং সেই বাটিরই 1 কাপ বাটি পেঁয়াজ আপনাকে নিতে হবে। শুকনো মরিচ নেবেন স্বাদ মতো, যদি কিনা বাসায় বাচ্চা মানুষ থাকে সেক্ষেত্রে আপনারা কম করে শুকনো মরিচটা অ্যাড করতে পারেন। আর যদি চান যে না বাসায় সকলেই ঝাল খায়, ছোটো থেকে বড় প্রত্যেকেই ঝাল পাগল, তাহলে একদমই কিন্তু আপনাদের ওই মেজারমেন্ট অনুযায়ী, মানে আপনাদের টোটালি আপনাদের স্বাদের উপরে নির্ভর করে আপনারা শুকনো মরিচটাকে নিয়ে নেবেন। সরিষার তেল বা রান্নার তেল যেটা আমরা ইউজ করে থাকি সেটা নিতে হবে 2 টেবিল চামচ। ধনিয়া কুচি এবং লবণ, এই হচ্ছে আমাদের ইলিশ রান্নার মূল উপকরণ। সো উপকরণ যেরকম কম ঠিক সেরকমই রান্নাটাও কিন্তু অল্প, একদমই ছোট্ট একটা রান্না, ঠিক আছে? ওকে, যে জিনিসটা করতে হবে অ্যাট ফার্স্টে সেটা হচ্ছে ইলিশের পিঠের অংশ বা ইলিশের লেজের যে অংশটা থাকে সেরকম 2টা পিস নিব। মাঝারি সাইজের পিসগুলোর আজকে রেসিপি বলছি এবং আপনারা চাইলে বড় পিস দিয়েও করতে পারেন, চাইলে এর থেকে ছোট পিস দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা পরিমাণে হেরফের হতে পারে। যেখানে আজকে 2টা পিসের কথা বলছি সেখানে হয়তোবা 3 বা 4টা পিস দিয়ে আপনারা করতে পারেন, ঠিক আছে? ওকে, যে জিনিসটা করতে হবে অ্যাট ফার্স্টে মাছের পিছনের অংশ বা পিঠের অংশ যেটা রয়েছে সেটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একদমই এই মাছটাকে আমরা এখন লবণ, হলুদ এবং মরিচ দিয়ে মেখে নিব। লবণের ক্ষেত্রে একদমই অল্প লবণ ইউজ করবেন, কেননা ইলিশ মাছ যেহেতু এটা সামুদ্রিক মাছ, তো একদমই অল্প মাছ ইউজ করবেন এবং ভর্তা বানানোর ক্ষেত্রে আমাদের লবণের প্রয়োজন হবে। সো একদমই অল্প পরিমাণে লবণটা ইউজ করবেন। ইউজ করে টোটাল মাছটাকে আমরা মেখে 5 মিনিটের জন্য রেখে দিব, কেননা মাছটা যদি আমরা 5 মিনিটের জন্য রেখে দিই মশলাটা
যেহেতু পানি জাতীয় জিনিস সেটা চুয়ে চুয়ে মাছের ভিতরে চলে যাওয়ার চান্স থাকে। এই কারণেই আমরা অবশ্যই কোনো মশলা কোনো কিছুকে যদি ম্যারিনেট করতে চাই সেটা চেষ্টা করব রেখে দেওয়ার জন্য কিছুক্ষণ, এতে করে সেই জিনিসটা যে জিনিসটাকে আমরা ম্যারিনেট করে রাখছি সেই জিনিসটার গায়ে সেই জিনিসটার ভিতরে ফ্লেভারটা প্রবেশ করে যায় এবং এর কারণে খেতেও কিন্তু খুব বেশি রসালো বা সুস্বাদু হয়ে থাকে। সো মাছটাকে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যে আমরা ম্যারিনেট করে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখে দিলাম 5 মিনিট, এবং এই 5 মিনিটের ভিতরে আপনি চাইলে সেই পেঁয়াজ কুচিটাকে রেডি করে ফেলতে পারেন এবং আদার্স যে ইনগ্রেডিয়েন্টসগুলোর কথা বললাম সেগুলোকে কুচি করে আপনার হাতের পাশেই কিন্তু রেখে দিতে পারেন, ঠিক আছে। সো এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করার পর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব চুলার কাছে। চুলার কাছে যাওয়ার পর যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আমরা একদমই চুলা জ্বালিয়ে দিব। চুলা জ্বালিয়ে একটা ছোট্ট করে একটা কড়াই বসিয়ে দিব যেখানে আমরা এই ইলিশ মাছটাকে ভাজবো। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, যদি আপনার ননস্টিক ফ্রাইং প্যান হয়ে থাকে তাহলে ভালো, তা না হলে আমরা যে ব্যাপারটা করে থাকি সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে অনেক সময় আমাদের বড় মা খালা যারা রয়েছেন প্রত্যেকেই দেখে থাকবেন যে তারা যে জিনিসটা করে, একটা কড়াই নেয়, সেই কড়াইটাকে তারা আঞ্চলিক ভাষায় তেউলা কড়াই বানিয়ে ফেলে বা তেলের কড়াই বানিয়ে ফেলে, এবং সেটা বানানোর জন্য সর্বপ্রথম তারা যে জিনিসটা করে প্রথমত সেই জিনিসটায় প্রচুর ভাজাভাজি করে এবং ভাজি রান্নাবান্না ভাজার জিনিস মানে তেলের জিনিসগুলো তারা ভাজাভাজি করতে থাকে। এবং এইভাবেই আপনি যখন একটা নন স্টিক ফ্রাইং প্যানের পরিবর্তে একটা স্টিকি ফ্রাইং প্যান নেবেন এবং অনেক তেলের জিনিস ভাজাভাজি করতে থাকবেন, রেগুলারের কাছে যে ভাজির জিনিসগুলো হয় সেগুলো যখন করতে থাকবেন দেখবেন সেটা অটোমেটিক্যালি নন স্টিকি ফ্রাইং প্যানের মতোই কাজে আসবে এবং তখন দেখবেন যে জিনিসটা আর আগের মতো কথায় কথায় লেগে যাচ্ছে না। সো এই ওয়েটা এই টোটকাটা আপনাদেরকে দিয়ে রাখলাম, হোপফুলি আপনাদের ইনশাল্লাহ রান্না করতে কাজে লাগবে। সো এই পর্যায়ে আমরা যে কোনো একটা কড়াই নিয়ে নিব। যদি আপনাদের কাছে এরকম কোনো কড়াই বাসায় অলরেডি থাকে তো সেই কড়াইটা নেবেন, তা না হলে ননস্টিকি যে কোনো একটা ফ্রাইং প্যান নেবেন, নিয়ে সেটার উপরে আমরা তেল দিয়ে দিব। এখন তেলের পরিমাণটা কতটুকু যাবে, রাইট? আমরা তেল 2 টেবিল চামচ ঢেলে দিব এবং ঢেলে দেওয়ার পর অবশ্যই চুলার আঁচটা আমরা অলওয়েজ মাঝারি আঁচে রাখবো এবং মাঝারি আঁচে রেখে তেলটাকে ফোটার জন্য ওয়েট করব। তেল ফোটার একটা সব থেকে ইজি হয়ে হচ্ছে তেলটা ছিটা শুরু করবে এবং তখনই বুঝবেন যে না ইয়েস আপনার তেলটা গরম হয়ে গেছে, এবং যখন আপনি দেখবেন যে আপনার তেল থেকে ধোয়া ওড়া শুরু করেছে তার মানে আপনার তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে। সেক্ষেত্রে চুলার আঁচ আরও কমিয়ে দিয়ে আপনি কিছুক্ষণ ওয়েট করতে পারেন তেলটাকে নর্মাল হওয়ার জন্য। অ্যান্ড এরপরে আমরা মাছটাকে ঢেলে দিব, যে মাছটাকে আমরা অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম। মাছটাকে যখন আমরা সেখানে ঢেলে দিব তখন আমরা খেয়াল করব মাছটা ভালো মতো ভাজা হচ্ছে কিনা। ভাজার ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখতে হবে আমরা একদমই কড়াকড়িভাবে ভেজে ফেলবো না, যাতে কিনা একদমই কড়া একটা কচর মচর সাউন্ড আসবে, ঠিক আছে? আমরা কড়াকড়ি ভাজবো, তবে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে একটু ক্রাঞ্চি থাকবে এবং ভিতরটা রসালোও থাকবে, অ্যাজ লাইক এরকম একটা পর্যায় পর্যন্ত আমরা ভেজে নিব, ঠিক আছে? ভেজে নেওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের বাসার, যদি আপনারা একদমই বিগিনার হয়ে থাকেন রান্নার, সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের বাসার সিনিয়র যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু একটু হেল্প নিতে পারেন যে ভাজাটা অলরেডি হয়ে গেছে কিনা। আর তা না হলে যেটা বললাম যে একদমই আপনারা চাইলে কোনো একটা কিছুতে বাড়ি দিয়ে দেখতে পারেন যে কচকচ হয়ে গেছে কিনা। যদি দেখেন যে না এখনো পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে যখনই দেখবেন যে একদমই কচকচ একটা আওয়াজ হচ্ছে মানে টোটালি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তখনই আপনারা নামিয়ে ফেলবেন, ঠিক আছে? নামিয়ে ফেলার পর সেই একই ফ্রাইং প্যানে যে তেলটা রয়েছে সেই তেলের ভিতরেই আমরা ফার্স্টে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিব, ঠিক আছে? পেঁয়াজগুলোকে ভেজে নিব এবং পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা ভর্তা বানাই সকালে, তবে সেই ভর্তাগুলো একদমই দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্তও খাওয়া হয়। এক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা যদি আপনারা ইউজ করে থাকেন তবে যে জিনিসটা হবে কাঁচা পেঁয়াজটা একদমই আপনার এই জিনিসটাকে বা এই ভর্তাটাকে নষ্ট করে ফেলতে সাহায্য করতে পারে। এই কারণে আমরা সর্বপ্রথমে যে জিনিসটা করব, মাছগুলোকে নামানোর পর যদি আপনার বাসায় শুকনো মরিচগুলো ভাজা থাকে সেক্ষেত্রে তো হয়েই গেল যে না ভাজা রয়েছে। ভাজা না থাকলে পেঁয়াজ দেওয়ার আগে ফার্স্টে আমাদেরকে এই শুকনো মরিচগুলোকে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলোকে ভেজে সেগুলোকে আমরা তুলে নিব একটা বাটিতে এবং এরপরে আমরা পেঁয়াজ কুচিগুলোকে ঢেলে দিব এই তেলের ভিতরে। একই তেলের ভিতরে আমরা দিয়ে দিব, আমাদের এক্সট্রা করে আর তেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই।
পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। যখন আপনি খেয়াল করবেন যে না পেঁয়াজটা কাঁচা কাঁচাই আছে, তবে হালকা একটু রং চেঞ্জ হয়ে গেছে এবং একটু চকচক চকচক একটা ভাব চলে আসছে, এর মানে পেঁয়াজটা সিদ্ধ হয়েছে, তবে এখনো পর্যন্ত ভাজা হয়নি। এবং এরকম পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব এবং বন্ধ করে দিয়ে একটা বাটিতে টোটাল পেঁয়াজ যে ভাজাটা আমরা রেডি করলাম সেটাকে একটা বাটিতে আমরা ঢেলে নিব। এখন চলে আসি মরিচ গুঁড়োর পর্যায়ে, কেননা মরিচ আমরা অলরেডি ভেজে রেখেছি, শুকনো মরিচ, এটাকে এখন গুঁড়ো তো করতে হবে, রাইট? সো কিভাবে আমরা এটাকে গুঁড়ো করব বা মাখবো, একটা ইজি ট্রিক শিখিয়ে দিই। অলওয়েজ মনে রাখবেন, যখন শুকনা মরিচ আপনারা ভাজবেন, ভাজার পরে এটাকে যখন আপনারা মিক্স করতে যাবেন বা হাত দিয়ে ডলতে যাবেন, তখন অলওয়েজ এটার ভিতরে অল্প করে লবণ অ্যাড করবেন। আমি এই কারণে ফার্স্টে বলেছিলাম যে রান্না করতে গেলে বা ভর্তা বানানোর সময় আমাদেরকে কিন্তু লবণের প্রয়োজন পড়বে, এবং এই কারণেই মাছটা ভাজার সময় যখন আমরা এটাকে ম্যারিনেট করছিলাম বলেছিলাম লবণটা কম দিতে। এখন যে জিনিসটা করব, অলওয়েজ শুকনো মরিচের উপরে আপনি যখন লবণ দিবেন এবং তারপরে যখন আপনি এই মরিচটাকে ডলবেন, দেখবেন যে মরিচটা একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এবং যত গুঁড়ো গুঁড়ো হবে ততই আপনার মরিচের ফ্লেভারটা এবং ঝালটা টোটাল ভর্তায় ছড়াবে। যদি বাসায় কোনো বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন, যে মরিচটাকে মেখে অল্প একটু মরিচ দিয়ে টোটাল ভর্তাটাকে মেখে ফেলতে পারেন, এবং সেখান থেকে অল্প একটু ছোট সদস্যদের জন্য, ছোট যারা সদস্য রয়েছে তাদের জন্য তুলে রেখে দিতে পারেন, এবং এরপরে বাকি মরিচটাকে আপনারা অ্যাড করে নিজেদের জন্য খেতে পারেন। আর যদি বাসায় ছোট থেকে বড় সকলেই ঝাল প্রেমী হয়ে থাকে, সেক্ষেত্রে আর কোনো এই ব্যাপারে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন থাকবে না, একবারে সমস্তটা মেখে ফেলতে পারেন, ঠিক আছে? সো এরপরে আমরা যে জিনিসটা করব, পেঁয়াজ মরিচ একসাথে মিক্স করে রেখে দিব, এবং এরপরে এর আগেই আমরা যে জিনিসটা করব, মাছগুলো যেটা রয়েছে, যে মাছটাকে আমরা ভেজে ফেলেছি, সেই মাছটাকে কাঁটাগুলোকে ছাড়িয়ে ভালো মতো হাত দিয়ে মেখে ঝুড়ো ঝুড়ো করে রেখে দিব। অ্যান্ড এরপরে পেঁয়াজ মরিচ এবং এই মাছটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নিব, এবং মেখে নিলেই একদমই আপনার চটজলদি রান্না একদমই হয়ে গেল ইলিশ মাছের ভর্তা। এবং এই ইলিশ মাছের পরিবর্তে আপনারা এখানে টাকি মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটাকে করে ফেলতে পারেন, ঠিক আছে? এবং শুধুমাত্র টাকি মাছ না, আপনারা চাইলে চিংড়ি মাছ যেটা রয়েছে, গুঁড়া চিংড়ি আমরা যেটাকে বলে থাকি, আপনারা চাইলে গুঁড়া চিংড়িটাকেও চুলায় জাস্ট ভাজার পরিবর্তে চুলায় গরম করে একটু টেলে নেবেন, এবং টেলে নিয়ে একইভাবে মরিচ পেঁয়াজ দিয়ে ভালো মতো ভর্তা বানিয়ে কিন্তু আপনারা খেয়ে ফেলতে পারেন, ঠিক আছে? সো একটা রেসিপি দিয়ে আপনারা চাইলে অন্যান্য মাছগুলোকেও এভাবে ভেজে সেগুলোর ভর্তা বানিয়ে খেতে পারেন কিন্তু। সো এই হচ্ছে কিন্তু এক রেসিপির ভিতরেই অন্যান্য রেসিপির একটা ফ্লেভার বা মিশ্রণ, যেটা দিয়ে আপনারা চাইলে ইজিলি কিন্তু খুব সহজে ইলিশ মাছকে চেঞ্জ করে টাকি মাছ দিয়ে বা অন্যান্য কোনো মাছ দিয়েও কিন্তু ভর্তাটা বানিয়ে ফেলে খেতে পারেন। অ্যান্ড ইয়েস, কীরকম লাগলো আজকের এই ছোট্ট করে একটা রেসিপি, যেটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা, একদমই কিন্তু টেস্ট করে জানিয়ে ফেলতে পারেন আমার সাথে। জানিয়ে ফেলে কিন্তু একদমই চলে যাওয়া যাবে না, শেষ পর্যন্ত থাকতে হবে। এখনও কিন্তু বাকি রয়েছে ইলিশ মাছের ভাপা, তবে তার আগে ছোট্ট করে একটা ভর্তার রেসিপি খেয়ে নিই। এখন কিন্তু দেখা যাচ্ছে বাইরে প্রচুর পেয়ারা উঠেছে, মিষ্টি মিষ্টি পেয়ারা, খুব মজার পেয়ারা। চাইলে কিন্তু ঘরে খুব ইজিলি আপনারা এই পেয়ারা ভর্তাটা বানিয়ে ফেলতে পারেন। এবং শুধুমাত্র পেয়ারা ভর্তা না, আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি এই কথাটা দিয়ে আপনারা চাইলে পেয়ারা, আপনারা চাইলে আনারস, আপনারা চাইলে আরও অন্যান্য ফ্রুট যেগুলো রয়েছে সমস্তগুলোকেই একদমই ভর্তা বানিয়ে সকলের সাথে খেতে পারেন, ঠিক আছে? ওকে, অনেকের বাসায় দেখা যায় কাসুন্দি থাকে, আবার অনেকের বাসায় কাসুন্দি থাকেও না। সো কাসুন্দিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা ফ্যাক্ট না। আজকে আমি কাসুন্দি ছাড়া বানাবো, কেননা আমাদের বাসায় দেখা যায় কাসুন্দি আনলেই ফিনিশ হয়ে যায়, হয়তো বা কোনো ভর্তা, হয়তো বা কোনো রান্না, কোনো কিছুতে ইউজ করে কাসুন্দি ফিনিশ হয়ে যায়, কাসুন্দি থাকেই না। তো এই কারণেই আমি কাসুন্দি ছাড়া আপনাদেরকে রেসিপি বলবো, যেটাতে খুব চটজলদি এখন শুনতে শুনতে আপনারা বাসায় যদি পেয়ারা থেকে থাকে পেয়ারার ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারেন, ঠিক আছে? ওকে, পেয়ারা ভর্তা বানানোর জন্য অ্যাট ফার্স্টে আমাদেরকে পেয়ারাটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে, এরপরে পেয়ারাটাকে কুচি করে কাটতে হবে। এখন কুচি বলতে গেলে আমরা যে আলু ভাজি বা কোনো ভাজির জন্য যে কুচি করে কাটি সেই কুচি নয়, পেয়ারাটাকে আপনাদেরকে ছোট ছোট পিস করে কাটতে হবে, যেটাকে আপনারা কিনা চাইলে একটা কাঁটা চামচ দিয়ে ইজিলি খেয়ে ফেলতে পারেন, ঠিক সেই সাইজের করে কেটে ফেলতে হবে, ঠিক আছে? হোপফুলি আমি বোঝাতে পারলাম যে কিভাবে আমরা কাটবো।
ফেটে নেওয়ার পর একে একে এর ভিতরে যদি বাসায় বিট লবণ থাকে তাহলে বিট লবণ অ্যাড করতে পারেন, আর বিট লবণ না থাকলেও ফ্যাক্ট নেই, আপনারা এখানে লবণ, মরিচ, সরিষার তেলটা অবশ্যই দিবেন যদি আপনাদের বাসায় কাসুন্দি না থাকে। সরিষার তেলটা কিন্তু একটা অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে দিবে এরকম ফ্রুট ভর্তায়। আমরা যে ফলের ভর্তা বানাই, আমি যেই ভর্তাই বানাই না কেন, আমি যদি এখন জাম ভর্তার কথা বলি, আমি যদি এখন আনারসের কথা বলি, আমি যেই ফ্রুটের ভর্তাই বানাই না কেন, আমি অলওয়েজ এটার ভিতরে একটা জিনিস কমন রাখি, সেটা হচ্ছে তেল সরিষার তেলটা দিলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, একটা ঝাঁঝ ঝাঁঝ ভাব চলে আসে, এবং এই কারণে এটা খেতে এত টেস্টি লাগে যেটা বলার মতো না। অল্প পরিমাণে সরিষার তেল দিবেন, বেশি দিবেন না, একদমই অল্প পরিমাণে সরিষার তেল দিবেন এর ভিতরে লবণ, মরিচ, ঠিক আছে, আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, চাইলে আপনারা প্যাকেটের আমরা যে রান্নার ক্ষেত্রে গুঁড়ামরিচ ইউজ করি, আমি অলওয়েজ দেখা যায় গুঁড়ামরিচ দিয়ে করি, মাঝে মধ্যে কাঁচামরিচ দিই, কাঁচামরিচটা অলওয়েজ আমি ইউজ করি আনারসের ক্ষেত্রে, ঠিক আছে, আনারস যখন আমি ভর্তা করি তখন আনারসের ক্ষেত্রে আমি কাঁচামরিচটাকেই ইউজ করি। এরপরে আপনারা যে জিনিসটা করতে পারেন যে টোটাল জিনিসটাকে ভালো মতো মেখে ফেলতে পারেন, এবং অনেক সময় দেখা যায় যদি টক কোনো ভর্তা বানাই, টক কোনো ফ্রুটের ভর্তা বানাই, অ্যাজ লাইক যদি জামের ভর্তা বানাই বা তেঁতুল রয়েছে বা অন্যান্য কোনো কিছু যদি ভর্তা বানাই, সেক্ষেত্রে আমি অল্প করে চিনি অ্যাড করে দিই, এতে করে টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। সে ব্যাপারটা আপনারাও করতে পারেন, করে দিয়ে একদমই জলদি বাসায়, আপনার বাসায় যদি কোনো ফ্রুট থেকে থাকে, ফ্রুটটার একদমই ভর্তা বানিয়ে ফেলতে পারেন, এবং বানিয়ে কিন্তু খেতে পারেন, এবং খেতে খেতে কিন্তু টেক্সট করে জানিয়ে ফেলতে পারেন যে কীরকম হলো। গতকালকেও কিন্তু আপনাদের প্রিয় আরজে উর্বি এইভাবেই একদমই পেয়ারা ভর্তা করে দুইটা বড় বড় পেয়ারা একাই সাবার করে ফিনিশ করে দিয়েছিলাম, কেননা আমি পেয়ারা লাভার, আমার পেয়ারা এত ভালো লাগে যেটা বলার মতো না, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে বাসায় খুব জলদি একটু টেস্ট চেঞ্জ করে পেয়ারা ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারেন, ঠিক আছে। অলরাইট, এই মুহূর্তে যারা কিনা আমার সাথে টিউনিং করে রয়েছেন প্রত্যেকেই কিন্তু শুনছেন রেডিও ধ্রুব 24/7 প্রেজেন্স শিপ স্টেবল রিত আর জুড়বি। রেডিও ধ্রুব 24/7 দেশের 24 ঘন্টার একমাত্র অনলাইন রেডিও স্টেশন, যেখানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা কিন্তু থাকি আপনাদের সাথে, এবং আশা করি এই মুহূর্তে যারা কিনা আমার সাথে টিউনিং করে রয়েছেন প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন, নিজ গৃহে সেভ আছেন, এবং ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছেন, এবং এর সাথে সাথে কিন্তু রেডিও ধ্রুব 24/7 এর সাথে কানেক্টেড আছেন। অ্যান্ড এখনও পর্যন্ত যদি রেডিও ধ্রুব 24/7 এর সাথে কানেক্টেড না হয়ে থাকেন, যেটা করতে হবে, রেডিও ধ্রুব 24/7 এর অফিসিয়াল ফ্যান পেজে গিয়ে লাইক বাটন এবং নোটিফিকেশন বাটনটা কিন্তু জলদি প্রেস করতে হবে, প্রেস করে দিয়ে কানেক্টেড হয়ে যেতে হবে রেডিও ধ্রুব 24/7 এর সাথে, ঠিক আছে। আর একটা জিনিস, অবশ্যই নোটিফিকেশন বাটনটা প্রেস করবেন, কেননা নোটিফিকেশন বাটনটা প্রেস না করলে টাইম মতো, সময় মতো জলদি আপনার কাছে নোটিফিকেশনটা নাও চলে যেতে পারে, ঠিক আছে। আর এই কারণে নোটিফিকেশন বাটনটা মাস্ট বি প্রেস করবেন, এতে করে আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে না যে এখন কোন আরজের শো চলছে, আপনার ফেসবুকের নোটিফিকেশন বারেই একদমই টুংটাং আওয়াজ করে আপনাকে নোটিফিকেশন জানাতেই থাকবে রেডিও ধ্রুব 24/7, ঠিক আছে। ওকে, সো একদমই কিন্তু টেক্সট করে জানিয়ে ফেলতে পারেন রান্না বান্না কার কার ভালো লাগে, কার কার রান্না করতে ভালো লাগে, কার কার আমার মতো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, টেক্সট করে কিন্তু জানিয়ে ফেলতে পারেন একদমই জলদি, ঠিক আছে। আর একদমই আপনি যদি চান যে আপনার কোনো রেসিপি, আপনার কোনো এরকমই এক্সপেরিমেন্ট করা রান্নার কোনো রেসিপি রেডিও ধ্রুব 24/7 থেকে আপনি শেয়ার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই রেডিও ধ্রুব 24/7 এর অফিসিয়াল ফ্যান পেজে গিয়ে ইনবক্স করে কিন্তু লিখে ফেলতে পারেন, একদমই আরজে উর্বির কাছে লিখে ফেলতে হবে, সেক্ষেত্রে শেফস টেবিল উইথ আরজে উর্বি, এরপরে আপনার নাম এবং আপনার রান্নার রেসিপিটা জলদি এভাবে লিখে কিন্তু শেয়ার করে ফেলতে পারেন, এবং এই রেসিপি কিন্তু চাইলে আপনি নিজে শেয়ার করতে পারেন, চাইলে কিন্তু আপনি আমার কাছে দিয়ে দিতে পারেন, এবং আমি কিন্তু সেই রেসিপিটা আপনাদের সবার মাঝে তুলে ধরতে পারি। সো ইয়াস, দুইটা অপশন আছে, আপনি চাইলে আমাদের শোতে আসতে পারেন, তা না হলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার রেসিপিটা সুন্দর করে আরজে উর্বির কাছে পাঠিয়ে দিতে পারেন, আরজে উর্বি কিন্তু একদমই আপনার রেসিপিটা একদমই নিয়ে নিব, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের নিজের ঘরে বানানো কিছু ঘরোয়া টোটকা, ঘরোয়া এক্সপেরিমেন্ট করার রান্না, যে রান্নাটা খেয়ে আপনার ফ্যামিলির মেম্বার একদম তাক খেয়ে গেছে, চাইলে কিন্তু শেয়ার করে ফেলতে পারেন আমার সাথে, এবং 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 একদমই কানেক্টেড হয়ে থাকতে পারেন একদমই আরজে উর্বির সাথে শেফস টেবিলে, ঠিক আছে। ওকে, সো এই পর্যায়ে আমরা আমাদের দেরি না করে চলে যাব আমাদের তৃতীয় রেসিপিতে, তৃতীয় আইটেমে, যে আইটেমটা আমরা এখন রান্না করব বা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। সেটা হচ্ছে
একদমই লাউ পাতাতে ইলিশ ভাপা। লাউ পাতাতে ইলিশ ভাপা কথাটা শুনলেই একদমই মানে মন প্রাণ জুড়ে একটা কথাই আসে যে ভাপা ইলিশ, ভাপা ইলিশ, ভাপা ইলিশ, ভাপা ইলিশ, রাইট? ইয়াস, একদমই এই কথাটা মাথায় চলে আসে। তো এই জিনিসটাই এখন আমরা রান্না করতে যাচ্ছি, বা এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং এখানে কিছু টিপস আছে আপনাদের জন্য, যে জিনিসটা আমি এখনই বলবো, ঠিক আছে? ওকে, টিপস যে ব্যাপারটা সেটা হচ্ছে লাউ পাতার পরিবর্তে আপনারা চাইলে কচু পাতা যেটা রয়েছে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। সেই জিনিসটা দিয়েও কিন্তু অনেক সময় হচ্ছে রান্না হয়ে থাকে এই ইলিশ ভাপাটা। বা আপনাদের কাছে যদি কোনো রকম পাতা অ্যাভেলেবেল না থাকে, দেখা যায় যে শহর অঞ্চলে আমরা যারা রয়েছি, ঠিক আছে, আমরা যারা শহর অঞ্চলের লোকজন রয়েছি, প্রত্যেকের কাছেই অনেক সময় এই যে এরকম লাউ পাতা, তারপরে হচ্ছে কচু পাতা, এই পাতাগুলো বা এই ব্যাপারগুলো অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে আপনার ইচ্ছা করছে আপনি ভাপা খাবেন, কিন্তু আপনি কিভাবে খাবেন, রাইট? এই জিনিসটা আপনাকে ভাবিয়ে 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 আপনাকে হয়তো বা একদম কান্নার পর্যায়ে নিয়ে যাবে যে আমার ভাপা খেতে ইচ্ছা করে, কিন্তু কোনো রকম পাতা আমি অ্যাভেলেবেল পাচ্ছি না। সো ইয়াস, আজকে এই জিনিসগুলোই শেয়ার করব, এবং একই প্রসেসে আপনাদের 3টা ওয়ে শেয়ার করব, যে 3টা ওয়েতে আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন নিজ গৃহে এই রেসিপিটা। সর্বপ্রথমে আমাদেরকে পাতা জোগাড় করতে হবে, লাউ পাতা, ঠিক আছে? লাউ পাতাটাকে জোগাড় করার পর লাউ পাতাটাকে বেছে নিব। বেছে নিয়ে লাউ পাতাটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে আমরা একটা সাইডে এটাকে ঝরতে রেখে দিব। এরপরে সেকেন্ড যে জিনিসটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুতা বা সুতলি আমরা যেটাকে বলে থাকি। আমাদেরকে সুতা রেডি করতে হবে, যে সুতাটা দিয়ে আমরা পাতার ভিতরে ইলিশ মাছটাকে বাঁধবো বা বেঁধে রাখবো। এই কারণে আমাদেরকে সুতা রেডি করতে হবে। এবং চাইলে আপনারা সুতাটাকেও আপনাদের হাইজিন মেনটেনের জন্য, বা আপনি যদি চান যে জিনিসটাকে আরও বেশি সিকিওর বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা চাইলে সেই সুতাটাকেও পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এরপরে আমরা ইলিশ মাছের দিকে চলে যাব। ইলিশ মাছের পিস নিব আমরা, যে কয়টা আমরা চাই বা যে কয়টা আমরা বানাবো। তো আজকে আমি 6-7টা এরকম 6টা কি 7টা ইলিশ মাছের পিসের রান্নার কথা বলছি। সো ইয়েস, ইলিশ মাছের যে পিসগুলো রয়েছে, ইলিশ মাছের পিসগুলোকে ভালো মতো করে আমরা ধুয়ে নিব। ধুয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিব। এবার যে জিনিসটা করব সেটা হচ্ছে এই ইলিশ মাছটাকে আমরা মাখবো, ঠিক আছে? মাখার জন্য আমরা ফার্স্টে একে একে অ্যাড করে দিব এই ইলিশ মাছের ভিতরে লবণটা অ্যাড করতে হবে। লবণটা অ্যাড করবেন পরিমাণ মতো, কেননা ইলিশ মাছ যেহেতু সামুদ্রিক মাছ, তো পরিমাণ মতো একটু লবণটা অ্যাড করবেন, ঠিক আছে? পরিমাণ মতো, প্রয়োজনে আপনি অল্প একটু ইলিশ মাছের ভিতরে অল্প একটু লবণ অ্যাড করবেন। এরপরে যদি দেখেন যে না লবণ প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে আপনি পরে আবারও অ্যাড করে দিতে পারেন। তবে বেশি লবণ একবারে অ্যাড করবেন না, এতে করে যদি লবণ বেশিও হয়ে যায় কিন্তু আপনি কিন্তু লবণটাকে কমাতে পারবেন না, ঠিক আছে? যেহেতু আমরা ভাপা রান্না করছি, কমানোর চান্সটা থাকে না। ওকে, সো যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে আমরা ফার্স্টেই ইলিশ মাছের ভিতরে লবণটা দিব। লবণ দেওয়ার পর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা অন্য একটা সাইডে চলে যাব, এবং সেখানে গিয়ে মাখানোর আগে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে মরিচ এবং সরিষা। সেটা হতে পারে হচ্ছে সাদা সরিষা, সেটা কালো সরিষাও হতে পারে। আপনি সরিষা নেবেন, সরিষা নিয়ে সেই সরিষা এবং কাঁচা মরিচ এই দুইটাকে আপনারা চাইলে বেটে নিতে পারেন, বা শুকনো মরিচ যেটা রয়েছে সেটাকে চাইলে আপনারা একটু বেটে নিতে পারেন, এবং বেটে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। পেস্ট বানিয়ে নেওয়ার পর আমরা আবারও চলে আসবো ইলিশ মাখার কাছে, এবং সেখানে লবণ যেহেতু আমরা দিয়ে দিলাম, লবণের পরে আমরা শুকনো মরিচ এবং এই যে সরিষা বাটা আমরা যেটা রেডি করেছি, সেই সরিষা বাটা এবং শুকনো মরিচ বাটাটা দিয়ে দিব পরিমাণ মতো। কেননা ঝাল জিনিসটা যদি আপনারা খুব বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশিই দিবেন, যদি একদম কম খেতে চান সেক্ষেত্রে একদমই পরিমাণ মতো আপনারা অ্যাড করে দিবেন। সো অ্যাড করে দেওয়ার পর যদি এক্সট্রা ফ্লেভার আপনারা চান সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচটাকে একটু চিড়ে এটার ভিতরে অ্যাড করতে পারেন, ঠিক আছে? এটা অপশনাল, এটা আপনাদের উপর নির্ভর করছে। এবং এরপরে আমরা এখানে অ্যাড করে দিব সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করতে হবে, এবং সরিষার তেলটা এমনভাবে অ্যাড করবেন যাতে কিনা সমস্তটার সাথে একটা মশলার সাথে ভালো মতো মাখিয়ে ফেলা যায়, একদম কমও না আবার একদম বেশিও না। এই পর্যায়ে যে জিনিসটা করব, সরিষার তেল, সরিষা বাটা, মরিচ, শুকনো মরিচ বাটা,
লবণ এবং ইলিশ মাছ সমস্ত জিনিসটাকে হাত দিয়ে চাইলে মাখিয়ে ফেলতে পারেন। এবং যদি আপনি চান যে না হাতের ভিতরে মরিচ লাগাবো না, হাতটা জ্বালা করবে, সেক্ষেত্রে এমন একটা বাটি নেবেন বা এমন একটা বক্স নেবেন যে বক্সটাকে আপনারা চাইলেই হচ্ছে ঢাকনা দিয়ে বন্ধ করে ফেলতে পারেন। এবং বন্ধ করে ফেলার পর 3-4টা ঝাঁকানি যদি দিয়ে দেন, দেখবেন মশলাগুলো সমস্তটা জায়গায় মাছের সাথে ভালো মতো মাখানো হয়ে গেছে। এবং সেটাও যদি আপনারা করতে না চান, তাহলে আরেকটা ওয়ে বলে দিই, সেটা হচ্ছে চামচ নেবেন, চামচ নিয়ে ভালো মতো মাখিয়ে নেবেন, ঠিক আছে। তবে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মশলা মাখানোর ক্ষেত্রে, ভর্তা বানানোর ক্ষেত্রে আমাদের হাতের কোনো জুড়ি নেই। হাত যতই জ্বলুক না কেন, আমাদেরকে হাত দিয়ে বানাতেই সব থেকে বেশি মজা লাগে, রাইট? সো এই কারণে যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে একদমই আপনারা চাইলে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে একদমই হাত দিয়ে মশলাগুলোকে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে আমরা এই জিনিসটা একটু ভাপাই দিতে হবে, রাইট? সো যে জিনিসটা করবো সেটা হচ্ছে, যেহেতু লাউ পাতায় আজকে ভাপা বলতে চাচ্ছি, তো বড় একটা বাটি নিব, বাটির উপরে লাউ পাতাগুলোকে চারপাশ থেকে ছড়িয়ে সুন্দর করে বিছিয়ে নিব। বিছাবো এমনভাবে যেন একটা বাটির মতো আকৃতি তৈরি হয়। যে বাটিটা রাখছেন সেই বাটির আকৃতি যাতে তৈরি হয়, এরকমভাবে চারপাশে পাতা দিয়ে, মাঝখানে পাতা বলতে গেলে হচ্ছে বড় বড় যে পাতাগুলো লাউয়ের, সেই পাতাগুলো চারপাশ থেকে কভার করে একদমই এমনভাবে বানাতে হবে যেন একটা বাটির আকৃতি তৈরি হয়, কোনোরকম ফাঁকা যাতে না থাকে। কেননা সেখানে কিন্তু আমরা এর পরে এই ইলিশ মাছগুলোকে ঢেলে দিব, ঠিক আছে। সো পাতাগুলো ভালো মতো ছড়ানোর পরে, পাতাগুলোকে বিছানোর পরে আমরা যে জিনিসটা করব, ইলিশ মাছ যে মাখিয়ে রেখেছিলাম সেই জিনিসটা আমরা ঢেলে দিব একদমই এই লাউ পাতার মধ্যে ঢেলে দেওয়ার পর চারপাশে যে পাতাগুলো এক্সট্রা অবশিষ্ট রয়েছে সেই পাতাগুলোকে মাঝখান বরাবর এনে, অন্য একজনের সাহায্য অবশ্যই এখানে আপনাকে নিতে হবে, এই পাতাগুলোকে গিট মারার জন্য, এই পাতাগুলোকে সিকিউর করে নক করার জন্য, ঠিক আছে। লক করার জন্য আপনাকে অন্য কারোর হেল্প নিতে হবে। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার, আপনি যদি চান আপনার ফ্যামিলিতে যদি ছোট কোনো সদস্য থাকে তাদের হেল্প নিতে পারেন। যদি আপনি ছোট হয়ে থাকেন এবং আপনার ফ্যামিলিতে বড় কোনো সদস্য থাকে তাদের হেল্প নিতে পারেন। এবং হেল্প নিয়ে আপনারা এই যে পাতা দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে ভালো মতো এটাকে লক করে ফেলতে পারেন এবং লক করে রেখে দিবেন একটা সাইডে। এরপর যে আমরা ভাপা করব, রাইট? তো ভাপার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, আপনারা রেগুলার নিত্যদিনের যে ভাতটা রান্না করেন, ঠিক আছে, সেই ভাতটা চুলায় বসিয়ে দিবেন। এবং ভাতটা যখন প্রায় ফুটে উঠবে, মানে এখনো পর্যন্ত ফুটে উঠিনি, বাট ফুটে যখন উঠবে, দেখবেন যে চালগুলো একে একে উপরে একটা করে উঠা শুরু করেছে, সেই পর্যায়ে আপনারা এই যে আপনার ভাপা ইলিশ যে পাতাটা আমরা মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটাকে একদমই চালগুলোকে সরিয়ে দিয়ে মাছ বরাবর রেখে দিব এবং রেখে দিয়ে সেটাকে চুলা দিয়ে বন্ধ করে দিব। যখন দেখবেন ভাতগুলো একদমই গড় দেওয়ার জন্য বা ভাতগুলো টোটালি রেডি হয়ে গেছে, কুক হয়ে গেছে, তখন দেখবেন যে টাইমটা মার্চ করলে বা টাইমটাকে যদি আপনি হিসাব করতে চান, দেখবেন যে আপনার একই সাথে ইলিশ ভাপাও রেডি, একই সাথে ভাতও রেডি, ঠিক আছে। সো এমনভাবে আপনাকে ইলিশ মাছটাকে বসাতে হবে। তো ইলিশ মাছটার সুতলিটা যখন বেঁধে ফেলার পর যখন দেখবেন যে ভাত একটা দুটা করে ফোটা শুরু করেছে, তখনই ভাতের ভিতরে মাছ বরাবর আপনাকে এই ইলিশ ভাপার যে পোটলাটা বা যে পুটলিটা তৈরি হয়েছে পাতার, সেটাকে বসিয়ে দিতে হবে। এবং এই ক্ষেত্রে বি কেয়ারফুল থাকতে হবে যাতে কিনা মশলাগুলো বেয়ে বাইরে বের হয়ে না আসে। এবং এই কারণে চাইলে আপনারা এরপরে এক্সট্রা পাতা দিয়েও আবার সিকিউর করে গিট্টু দিতে পারেন সুতা দিয়ে, ঠিক আছে, গিট বেঁধে দিতে পারেন সুতা দিয়ে। এবং এভাবে দিয়ে আপনারা মাছ বরাবর দিয়ে যখন আপনারা দেখবেন যে ভাতটা হয়ে গেছে, তখন নির্দ্বিধায় ইলিশ মাছের যে পোটলাটা ছিল, পাতার যে একটা গিট্টু মারা যে একটা পোটলা ছিল, সেটাকে আপনারা ওখান থেকে তুলে ফেলতে পারেন। তুলে ফেলার পর কোনো একটা ধারালো কোনো কিছুর সাহায্যে, কোনো চাকু বা কেচির সাহায্যে সুতলিগুলো কেটে ফেলে আপনারা যখন পাতাগুলোকে সরাবেন এবং ভিতরে যখন দেখবেন ইলিশ মাছের ভাপার একটা সুস্বাদু মিষ্টি গন্ধ, একটা 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 কি বলে সেটাকে, মানে ক্ষুধা লাগিয়ে দেওয়ার মতো একটা গন্ধ আপনি আশেপাশে পেয়ে যাচ্ছেন, তখন আপনার মনে চাবে যে একদমই এখনই ভাত নিয়ে নেই,
এখনই এই ভাতের ভিতরে খাবার নিয়ে খেয়ে নিই, ঠিক আছে? এই জিনিসটা তখন আপনার মন চাপে। সো এই ছিল আপনাদের একটা রেসিপি যেটা কিনা আমি শেয়ার করে ফেলেছি, সেটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ ভাপা। সো লাউ দিয়ে ইলিশ ভাপা তো আমরা জেনে গেলাম, বাট এই পর্যায়ে যদি আমরা বলতে চাই যে আপনি যদি এখন আমাকে এসে বলেন যে আমার বাসায় আশেপাশে লাউ পাতা তো নাই, তো আমি এখন কি করব, কি করে আমি হচ্ছে এই এই রান্নাটা করব, রাইট? এই কোয়েশ্চেনটা আপনাদের মাথায়, প্রত্যেকের মাথায় আসতে পারে, কেননা প্রত্যেকের কাছেই এই লাউ পাতাটা অ্যাভেলেবল থাকে না। তো এই ব্যাপারে আমি জানাবো আপনাদেরকে, বাট এই পর্যায়ে আমি চলে যাব একটা স্বল্প বিরতিতে। একদমই বিরতির পরে আবার আপনাদের মাঝে ব্যাক করব, এবং এই পর্যায়ে যে জিনিসটা করব, আমি আপনাদেরকে ডেডিকেট করে একটা মিউজিক প্লে করে দিব, একটা গান প্লে করে দিব, জাস্ট গানটা শেষ হলে ব্যাক করবো। সো stay tuned with Archie Urbi and enjoy this music track, okay? এক মুঠো দূর হাতে আকাশ নীল, আজ তোমার জন্য ব্যস্ত শহরে চলছে ভালোবাসার মিছিল, শুধু তোমার জন্য প্রেমের জোয়ারে ভাসলো দুপুর, শুধু তোমার জন্য প্রেমের জোয়ারে ভাসলো দুপুর, এক মুঠো দূর হাতে আকাশ নীল, আজ তোমার আপনারা কিন্তু এই মুহূর্তে টিউনিং করে রয়েছেন রেডিও ধ্রুব 24/7, সাথে রয়েছে আমি আরজি উর্বি শেলস টেবিল নিয়ে। সো জাস্ট গানটা শেষ হলে ব্যাক করছি, স্টে টিউন উইথ আরজি উর্বি আর এনজয় দিস মিউজিক ট্র্যাক। চাইলে আমার এই শোটি কিন্তু শেয়ার করতে পারেন নিজস্ব টাইমলাইন সহ বিভিন্ন গ্রুপে। সো গানটা শেষ হলে ব্যাক করছি, স্টে টিউন উইথ আরজি উর্বি অ্যান্ড এনজয় দিস মিউজিক ট্র্যাক, ওকে? চাইলেই কোনো প্রিয় মানুষের সাথে এই গানটা কিন্তু শেয়ার করে ফেলতে পারেন, যার এই গানটা খুব ফেভারিট। সো ইয়াস, একদমই তাকে মেনশন করে দিয়ে আমার সাথে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? গানটা শেষ হলে ব্যাক করছি, স্টে টিউন উইথ আরজি উর্বি অ্যান্ড এনজয় দিস মিউজিক ট্র্যাক। বৃষ্টি ভেজা বাতাস বহে, রাতের আঁধারে পাহাড়ে ফুটলো মনোপুর, শুধু তোমার জন্য প্রেমের জোয়ারে ভাসলো দুপুর, শুধু তোমার জন্য প্রেমের জোয়ারে ভাসলো দুপুর। 3, 2, 1 and go. Ready to আড্ডা, মাস্তি, গান আর ফান অবিরাম। রেডিও ধ্রুব, আড্ডা, মাস্তি, গান আর ফান অবিরাম। সো চমৎকার একটা গানের ব্রেকের পর আবারও ব্যাক করলাম আমি আরজে উর্বি উইথ মাই শো শেফস টেবিল নিয়ে রেডিও ধ্রুব 24/7 থেকে। আপনারা কিন্তু এই মুহূর্তে টিউনিং করে রয়েছেন রেডিও ধ্রুব 24/7, দেশের 24 ঘন্টার একমাত্র অনলাইন রেডিও স্টেশন, যেখানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা কিন্তু থাকি আপনাদের সাথে। এবং আশা করি এই মুহূর্তে যারা কিনা আমার সাথে টিউনিং করে রয়েছেন, আমার সাথে কানেক্টেড রয়েছেন, প্রত্যেকে নিজ গৃহে এই প্যান্ডামিক সিচুয়েশনে একদমই সুস্থ আছেন, নিরাপদে আছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি রেডিও ধ্রুব 24/7 এর সাথেই রয়েছেন।
সো এখনো পর্যন্ত রেডিও ধ্রুব 24/7 এর সাথে যদি কানেক্টেড না থাকেন তাহলে যেটা করতে হবে, রেডিও ধ্রুব 24/7 এর অফিসিয়াল ফ্যান পেজে গিয়ে একটা লাইক বাটন এবং নোটিফিকেশন বাটনটা প্রেস করে ফেলতে পারেন এবং প্রেস করে ফেলে কানেক্টেড হয়ে যেতে পারেন যে একদমই রেডিও ধ্রুব 24/7 এর সাথে। ঠিক আছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন প্রিন্স হাসান, এনামও যুক্ত আছেন কিন্তু পিমা দেবনাথ সহ আরও অনেকে। সো ইয়াস, আপনারা যারা টিউনিং করে রয়েছেন আরজে উর্বির সাথে চাইলেই কিন্তু নিজস্ব টাইম লাইনে আরজে উর্বির এই সাথে শেয়ার করে ফেলতে পারেন এবং আরজে উর্বি কিন্তু প্রতি রবিবার ঠিক সকাল 10:30 থেকে হাজির হয়ে যাবো শিফট টেবিল নিয়ে বিভিন্ন রকমের রান্না বান্না, বিভিন্ন রকমের ঘরোয়া ট্রিক্স এবং মজাদার কিছু রেসিপি নিয়ে, যে রেসিপিগুলো চাইলেই আপনারা বাসায় বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন আপনার প্রিয়জনকে, প্রিয় মানুষকে, প্রিয় কাছের লোকজনকে। সো ইয়াস, একদমই কিন্তু এই জিনিসটা আপনারা করে ফেলতেই পারেন নিজ বাসায় নিজ গৃহে বসে বসে বানিয়ে। ঠিক আছে, আর এখন যেহেতু করোনা প্যান্ডামিক চলছে, প্যান্ডামিক সিচুয়েশনে ঘরের বাইরে না গিয়ে চট জলদি হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু আপনি চাইলে ইজিলি রান্না করে ফেলতে পারেন। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রান্না করার ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার মধ্যে থাকা ভালোবাসা, আপনার মধ্যে থাকা একটা আদর স্নেহ ভাব। এই জিনিসটা হচ্ছে রান্নার ক্ষেত্রে সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস। কেননা যে জিনিসটার প্রতি আপনার ভালোবাসা নেই সেই জিনিসটা কোনো সময় ভালো হবে না। আর রান্না হচ্ছে এমন একটা আইটেম বা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে ভালোবাসা ছাড়া কোনোভাবেই ভালো রান্না সম্ভব নয়। সো একদমই ভালোবাসাটা থাকতে হবে, ভালোবাসাটা অবিরাম রাখতে হবে এবং রেডিও ধ্রুব 24/7 এর সাথেও কিন্তু একইভাবে কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে, রান্নার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা করতে হবে, অবশ্যই রান্নার ক্ষেত্রে যেসব মশলার প্রয়োজন, যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন সেগুলোকে একদমই হাতের কাছে সবার প্রথমে নিয়ে নেবেন, নিয়ে সেই জিনিসগুলোকে গুছিয়ে নেবেন যেন রান্না করার ক্ষেত্রে আপনাকে একদমই দৌড়ঝাঁপ করতে না হয়। সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে একদমই মনের ভিতরে থাকা ভালোবাসা, আবেগ, আদর সমস্ত কিছু দিয়ে একদমই মনে প্রাণে সাহস জগিয়ে চলে যেতে হবে রান্না করার জন্য। ঠিক আছে, আর রান্না করার ক্ষেত্রে যে জিনিসটা বলে দিলাম, যারা বিগিনার রয়েছেন বা যারা কিনা একদমই রান্নায় পটু বা পাকা হাত, তাদের ক্ষেত্রে আমি বলে দিব রান্নার মশলা যখন ভুনতে যাবেন তখন অবশ্যই চুলার আঁচটা রাখবেন মিডিয়াম টু লোতে রেখে আপনারা মশলাটা ভুনবেন। এতে করে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে মশলাটা লেগে যাওয়ার চান্স থাকবে না বা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, সো এই ব্যাপারটা কিন্তু করতে হবে আমাদেরকে। ওকে, সো এখন যে ব্যাপারটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা শেয়ার করছিলাম যে ভাপা ইলিশ, রাইট? সো ভাপা ইলিশ এখন আমি তো ফার্স্টে শেয়ার করেই ফেলেছি যে আপনারা চাইলে লাউ পাতাতে ভাপা ইলিশটা করে ফেলতে পারেন, বাট কথা হতে পারে শহর অঞ্চলে সহজেই এই লাউ পাতা, সহজেই কচু পাতা, সহজেই হ্যান পাতা, তেন পাতা, এই পাতাগুলোকে জোগাড় করা সম্ভব হয়ে যায় না, তাই না? সো যারা কিনা শহর অঞ্চলে থাকেন তারা এই ব্যাপারটা খুব ভালো মতো জানেন যে এই পাতা জোগাড় করা কতটা কষ্টের। যখন কিনা আমরা পিঠা বানাতে যাই তখন দেখা যায় যখন আমরা শহর অঞ্চলে যারা রয়েছি কলা পাতা জোগাড় করতে গিয়ে একজনের হিমশিম খেয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, রাইট? তো ইয়াস, এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা সময় যদি আপনার ইচ্ছা করে একটু ভাপা ইলিশ খেতে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে তখন প্রাণপণে পথের দিকে চেয়ে থাকতে হবে যে কখন আপনি পেয়ে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত লাউ পাতা। বাট না, এটা ছাড়াও আপনি কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারেন এই ইলিশ ভাপাটা। কিভাবে বানাবেন সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একই প্রসেসে ইলিশ মাছটাকে মেখে নিতে হবে, মানে সরিষা বাটা দিতে হবে, পরিমাণ মতো ঝাল মানে শুকনো মরিচ বাটাটা দিতে হবে কিন্তু লবণ এবং অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। ঠিক আছে, ইলিশ মাছের রান্নার ক্ষেত্রে এই সরিষার যে ব্যাপারটা আছে, সরিষা জিনিসটা আপনাকে হেল্প করবে এই ইলিশ মাছটাকে আর একটু ঝাঁঝালো করে তুলতে, আর একটু সুস্বাদু করে তুলতে। সো একদমই যে ব্যাপারটা করতে হবে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ইলিশ মাছের রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন সরিষার তেলটাকে ইউজ করার জন্য। সো
সেরকমভাবে আমি বললাম যে সরিষা বাটা দিব, শুকনো মরিচ বাটা দিব পরিমাণ মতো, লবণ দিব পরিমাণ মতো, এবং যে জিনিসটা সরিষার তেলটাও দিব পরিমাণ মতো, দিয়ে ভালো মতো মশলাটাকে মাখিয়ে নিব ইলিশ মাছের সাথে। মাখিয়ে নেওয়ার পরের ধাপটা হচ্ছে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন ফর এক্সট্রা ফ্লেভার। কাঁচামরিচ জিনিসটা করবে আপনার রান্নাতে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে, এবং কাঁচামরিচ কিন্তু অনেক উপকারী একটা আইটেম বা উপকারী একটা জিনিস, যে জিনিসটা আপনার শরীরটাকে বা আপনার মনটাকে অনেক বেশি হ্যাপি রাখবে, বা এই জিনিসটা হচ্ছে আপনার শরীরটাকে ভালো রাখতে সাহায্য করে। ঠিক আছে, সো চাইলে আপনি কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। অ্যাড করে দিয়ে একটা বাটি নিব। আমরা দেখি না অনেক সময় টিফিনের যে বাটিগুলো থাকে, টিফিন কারি আমরা বলে থাকি, স্টিলের বাটি থাকে, অনেক শক্তপোক্ত হয়, উপরের ঢাকনাটা অনেক শক্তপোক্ত হয়, 3-4টা স্টিলের বাটি থাকে ঢাকনা সহ, এগুলোকে পরে আটকে রাখতে হয়। তো আপনার কাছে যদি এরকম কোনো বাটি থেকে থাকে দ্যাটস গুড, আর যদি এরকম বাটি না থাকে তাহলে স্টিলের কোনো একটা বাটি আপনাকে হয়তোবা সংগ্রহ করতে হবে, কারণ প্লাস্টিক দিলে হয়তোবা জিনিসটা হচ্ছে আপনার প্রপার ভাপা হবে না, বা প্লাস্টিকটা গলেও যেতে পারে গরমে ভাপে। ঠিক আছে, সেই কারণে স্টিলটা হলে যে জিনিসটা হবে যে স্টিলটা পুড়বেও না, এবং স্টিলের বাটিতে আপনি খুব ইজিলি এই ভাপাটা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন। তো এই কারণেই স্টিলের একটা ঢাকনাওয়ালা কন্টেইনার লাগবে বা একটা বাটি লাগবে, যে বাটিটায় আপনি এই ইলিশ মাছগুলোকে ঢেলে নেবেন। এবং ওই যে বললাম যে আমরা যে টিফিন কারি বাটিগুলোকে চিনি, এক সময় দেখা যেত যে হয়তো বা বাসার কোনো বড় লোককে বা বাসায় বড় সদস্য যারা রয়েছে তাদেরকে টিফিন দেওয়া হতো, বা হয়তো বা কোনো সময় এমন হতো যে আমরা টিফিন নিতাম একসময় স্কুল কলেজে, ছোট ছোট টিফিন কারি বাটিগুলো যেগুলো স্টিলের বাটি রয়েছে সেই বাটিগুলো নিব, এবং বাটিগুলোতে ইলিশ মাছটাকে ঢেলে দিব। ইলিশ মাছের যে মাখাটা আমি রেডি করেছিলাম সেই মাখাটাকে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর চুলার উপরে এটা দুই ওয়েতে রান্না করা যায়। একটা হচ্ছে আপনি চাইলে ভাত, যেটা বললাম যে ভাত যখন দেখবেন ফোটা শুরু করেছে তখন বাটিটাকে আপনি ওই মাছ বরাবর বসিয়ে দিয়ে কিন্তু আপনি রান্না করে ফেলতে পারেন চটজলদি ইলিশ ভাপাটা। এবং ভাতের মধ্যে আপনি হয়তো বা বলতে পারেন যে না, আমি ভাতে রান্না করতে চাই না, ভাতে আবার কিভাবে রান্না করে, অন্যভাবে আমি রান্না করব। সো এই কারণে আপনি যে জিনিসটা করতে পারেন একদমই ইজি ওয়েতে, সেটা হচ্ছে যে আপনি চাইলে একদমই চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিতে পারেন, যে পাতিলে অনেক পানি রয়েছে, এবং পানি দিয়ে পানিটাকে একদমই হচ্ছে বলক ওঠা পর্যন্ত বা পানিটা ফোটা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। সো পানি যখন ফোটা শুরু হবে তখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে পানির ভিতরে একটা হচ্ছে আপনার যে আমরা যে প্লেট রাখি বা হচ্ছে একটা জার, আমরা যে জিনিসটার উপরে হচ্ছে গরম জিনিসগুলো রাখি, স্টিলের যে জারগুলো হয়ে থাকে বা স্টিলের যে বাটি রাখার যে জিনিসটা হয়ে থাকে, আমরা যেটাকে হচ্ছে টেবিলের উপরে অনেক সময় রেখে থাকি, হয়তো বা কোনো সময় দেখা যায় যে কোনো গরম কোনো কিছুকে সেটার উপরে রেখে থাকি। ঠিক আছে, আবার এটাকে কিন্তু আবার হচ্ছে পানির সামথিং কিছু একটা বলে, ঠিক আছে, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো এই জিনিসটা আমরা পানির উপরে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর পানিটা যখন দেখবো যে না একটু কমে আসছে, এবং পানি অলওয়েজ খেয়াল রাখতে হবে যে পানিটা যাতে কম থাকে, মানে পুরা যে পাতিলটা আমরা নিয়েছি পাতিলটায় যেন ওই যে জিনিসটা যেটা বললাম যেটা আমরা বসিয়ে দিব মাছ বরাবর, এবং এটার উপরে আমরা ভাপার জিনিসটা বসাবো, খেয়াল রাখতে হবে পানি যাতে সেই জিনিসটা কম থাকে। ঠিক আছে, তো এরকম পর্যায়ে যখন পানিটা দিব এবং পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা এটার মাঝ বরাবর বসিয়ে দিব হচ্ছে ভাপার যে আমরা যে স্টিলের বাটিটা রেডি করেছিলাম সেই স্টিলের বাটিটা বসিয়ে দেওয়ার পর আমরা যে জিনিসটা করব, আমরা ওয়েট করতে থাকবো একদমই উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা অনেকক্ষণ ওয়েট করতে থাকবো, অ্যাজ লাইক 5 মিনিট, অ্যাজ লাইক আপনি চাইলে 10 মিনিটও ওয়েট করতে পারেন। এবং এই সময় এই যে পানির যে প্রসেসটা চলছে, পানি একদম কম আছে এবং পানি ফুটছে, এরকম সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, যাতে কিনা পানিটা ইজিলি শুকিয়ে না যায় এবং রান্নাটা ভালো মতো কুক হয়ে যায়। ঠিক আছে, এটা যেহেতু ভাপা রান্না হচ্ছে, অলওয়েজ চেষ্টা করবেন প্রপারলি ভাপে এটা যাতে থাকে। ঠিক আছে, তো এই কারণেই যে জিনিসটা করবো যে চুলায় মিডিয়াম পরিমাণ পানি দিব, এবং পানির উপরে সেই জিনিসটা আমি বললাম যে জিনিসটা হচ্ছে স্টিলের থাকে, যেটার উপর আমরা গরম জিনিসগুলো রেখে থাকি, প্রতিটা বাসাতেই থাকে এরকম, সেই জিনিসটাকে মাছ বরাবর বসাবো এবং বসিয়ে দেখবো পানিটা ঠিক আছে কিনা, একদমই সেটাকে ক্রস করে যাতে পানি চলে না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং তার উপরে আমরা
ভাপা ইলিশ যে বাটিটা যে ঢেলেছিলাম, স্টিলের যে বাটিটা, সেই বাটিটাকে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো ওয়েট করব বা 15 মিনিটের মতো ওয়েট করব। ওয়েট করার পর আমরা বাটিটাকে নামিয়ে নিয়ে আসবো এবং নামিয়ে নিয়ে আসলে আপনি খেয়াল করবেন যে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা চাইলে যে জিনিসটা করতে পারেন, ঢাকনাটা খুলে ইলিশ মাছগুলোকে একটু ওলট পালট করে দিতে পারেন। আপনি যদি লাউ পাতায় ভাপাটা বানান, সেক্ষেত্রে আপনার এই সুযোগটা থাকছে না যে আপনি একটু নেড়ে চেড়ে ওলট পালট করে দিবেন। তবে আপনি যদি বাটিতে রান্না করেন, স্টিলের বাটিতে ভাপা বানান, সেক্ষেত্রে আপনার কাছে এরকম একটা ওয়ে থাকে বা এরকম একটা অপশন থাকে, আপনি চাইলে এই বাটির যে ইলিশ মাছগুলো রয়েছে সেগুলোকে চাইলে একটু ওলট পালট করে রেখে দিয়ে একদমই কিন্তু রেখে দিতে পারেন এবং আবারও চুলায় বসিয়ে দিতে পারেন, যাতে পুরা 4-5টা খুব ভালো মতো রান্না হয়ে যায়। ঠিক আছে, এই কাজটা করে দিয়ে আপনি কিন্তু ওয়েট করতে পারেন আরও কিছুক্ষণ করে, তারপরে কিন্তু নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে একদমই শহরে যারা মানুষ রয়েছে, ঠিক আছে, শহরের যারা লোকজন রয়েছে তাদের জন্য স্পেশাল একদমই ইলিশ ভাপা, যেটা কিনা কোনো রকম পাতার ঝামেলা নেই। পাতার ঝামেলা ছাড়াই বাসায় ইলিশ ভাপা এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, সো এই ছিল আজকে তিনটা রেসিপি, যে 3টা রেসিপি একদমই হোপফুলি আপনাদের কাছে ইজি লেগেছে, একদমই ইজি ফ্রিজি লেমন স্কুইজি এরকম একটা অবস্থা। সো কীরকম লাগলো আজকের রান্নাগুলো, এবং ইলিশ মাছ প্রেমী যারা রয়েছেন টেক্সট করে কিন্তু জানিয়ে ফেলতে পারেন কার কাছে কীরকম লাগলো। আর ইয়েস, আমার কথা যদি এবার বলতে যাই যে আরজু উর্বির রান্না বান্না করতে কীরকম লাগে, ওয়েল এই ক্ষেত্রে বলতে গেলে আরজু উর্বি প্রচুর রান্না বান্না করতে পছন্দ করে। আরজু উর্বি জাস্ট শুনলেই হলো রান্নার কথা, জাস্ট দৌড় দিয়ে চলে যাবে। এবং একটা সময় এমন হতো যে রান্না করতে গেলে সবসময় মনে রাখবেন যে মানুষ থেকে থেকে শিখে, রাইট? সো আমি যখন রান্না করতাম, আমি প্রথম যখন রান্না শিখি, হয়তো বা রান্নায় মরিচ বেশি হয়ে যেত, হয়তো বা কোনো দিন হলুদ বেশি হয়ে যেত, হয়তো বা একদিন লবণও হতো না, হয়তো বা এমনও হতো যে একদিন রান্নায় যে লবণ বেশি হয়ে গেছে। তো মানুষ থেকে থেকে শিখে, এইটা স্বাভাবিক যে আপনার রান্না প্রথমবার হয়তো বা একদমই পারফেক্ট হবে না বা একটু কোনো কিছু কম বেশি হয়ে যাবে। এর মানে এই না যে আপনি হাল ছেড়ে দিবেন। ঠিক আছে, হাল ছেড়ে দিলেন তো আপনি হেরে গেলেন। রান্না জিনিসটা হচ্ছে সাধনার একটা ব্যাপার, এবং রান্নার সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভালোবাসা, যত্ন। এই ব্যাপারগুলো যদি রান্নাতে থাকে না, অবশ্যই রান্নার একদমই কিন্তু ভালোর দিকেই চলে যাবে খুব ইজিলি। ঠিক আছে, ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সাথে চিটিং করে গেছেন সুমন আহমেদ, জানিয়ে ফেলেছেন হ্যালো আপনি কেমন আছো। হ্যালো সুমন আহমেদ, কেমন আছেন? অনেকদিন পর কিন্তু আপনাকে আমি আমার সাথে পেয়ে গেলাম। কেমন আছেন এবং দিনকাল কিরকম যাচ্ছে? আপনি তো আমার সাথে কালাদহ ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে টিউনিং করে আছেন, মাই রাইট মাই ডিয়ার? আমি কিন্তু এখনো মনে রেখেছি, কারণ আমি আমার পরিবারের সদস্যদের সমস্ত খোঁজ খবর রাখার চেষ্টা করি। ঠিক আছে, ওকে, শোনা আমি জানিয়ে ফেলেছেন আমি তোমার নিউ শ্রোতা। একদমই নয় মাই ডিয়ার, আপনি কিন্তু আমার খুব পুরনো একজন লিসেনার। আই নো দ্যাট যে আপনি আমার সেই চিরচেনা, ঠিক আছে, চিরচেনা সুমন আহমেদ। অ্যাম আই রাইট মাই ডিয়ার? অ্যান্ড ইয়েস, আমি কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছি আপনি কোথা থেকে টিউনিং করে আছেন। সো আপনি কিন্তু বলে ফেলতে পারবেন না যে আপনি আমার নিউ লিসেনার। আপনি আমার খুবই পুরনো একজন কাছের লিসেনার, সে কিনা এর আগে আমার প্রতিটা শোতেই থাকতো এবং থেকে থেকে আমাকে টেক্সট দিয়ে আমার সাথেই একদমই মেতে থাকতো, একদমই সম্পূর্ণটার সময়। সো ইয়েস, আমি আমার প্রতিটা রেগুলার লিসেনারকে খুব 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 বেশি মিস করি, খুব বেশি মনে রাখি। এবং ইয়াস, আপনারা প্রত্যেকেই আমার একদমই মনে রয়েছেন, একদমই আমার মনে, আমার ভালোবাসার একটা জায়গায় আপনারা প্রত্যেকে রয়েছেন, আমার রেগুলার লিসেনার যারা রয়েছেন। ওকে, সে মনে হয় আমি জানিয়েছেন আজও কি করে মনে রাখলি। ইয়াস, এই যে আমার পরিবারের সদস্য আপনারা আমার রেডিও ধ্রুব 24/7 এই ফ্যামিলির সদস্য, তো আপনাদেরকে মনে রাখবো না তো কাকে মনে রাখবো বলুন তো সুমন আহমেদ? আপনাকে মনে রাখবো না তো কাকে মনে রাখবো বলুন? একদমই চটজলদি বলে ফেলুন। আমি কিন্তু একদমই সবাইকে মনে রাখি, ঠিক আছে, সবাইকে মনে রাখি। আমার সাথে কিন্তু রেগুলার লিসেনার ছিলেন এক সময় কিন্তু নলেজেবল নিলয়, আরুষা আদ্রিলা, সুমন আহমেদ, আরজে রক, একদমই সবুজ মাহমুদ সরকার, প্রত্যেকেই কিন্তু আমার রেগুলার লিসেনার এবং প্রত্যেকে কোথা থেকে টিউনিং করা থাকে সেটা কিন্তু আমার মনে আছে।
সুমন আহমেদ জানিয়েছেন অ্যাবসলিউটলি রাইট, অনেকদিন পর আবারও তোমাকে শুনছি। ইয়াস, অনেকদিন পর। এখন আপনি আর রেগুলার আমার সাথে আসেন না, আমার সাথে এসে আর কোনো সময় আমাকে বলেন না যে আরজে উর্বি শেয়ার ডান। একদমই কিন্তু এই কথাগুলো আমাকে আর আগের মতো কেউ জানে না। আমি কিন্তু আপনাদের প্রত্যেকে খুব 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 বেশি মিস করি মাই ডিয়ার। আপনাকে মিস করি আমি, আরুষা আদ্রিলাকে মিস করি আমি, সাগর যিনি রয়েছেন তাকে মিস করি, আমাদের সাথে আরও যিনি রয়েছেন, যে আমাদের সাথে আরও থাকে নলেজেবল নিলয়, প্রত্যেককেই আমি প্রচুর 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 মিস করি। কারণ আগের সময় বলে না যে যাই দিন ভালো যায়, সো ইয়েস, আগের যে দিনগুলো যেত সেই দিনগুলো খুব ভালো যেত। এবং আরেকজন যে কিনা আমার রেগুলার লিসেনার সবুজ মাহমুদ সরকার, তাকেও কিন্তু আমি খুব বেশি মিস করি, ঠিক আছে। সো ইয়াস, আমার রেগুলার লিসেনার যারা রয়েছেন প্রত্যেককে আমি খুব বেশি মিস করি, আর যে রককেও খুব বেশি মিস করি। সো সবাইকে মিলে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যাই দিন ভালো যায়, একটা কথাই রয়েছে অলওয়েজ। আমি এটা আমাদের যারা প্রতিবেশী বলেন বা আমাদের যারা গুরুজন বলেন বা মুরব্বী যারা রয়েছেন প্রত্যেকের কাছে এই কথাটা আমি অনেক শুনতাম, যে যাই দিন ভালো যায়। তো এইটাই, আগের দিনগুলো যা গিয়েছে একদমই ভালো গিয়েছে, একদমই খুব ভালো সময় কেটেছে আমাদের, রাইট। সো এই বলার প্রত্যেককে যে একদমই যাই দিন ভালো যায়, এর মানে সামনের সময় যেটা আসে সেটাও ভালোই আসে, ঠিক আছে। আমাদের সৃষ্টিকর্তা সবসময় আমাদের ভালোই চান, আমাদের ভালোটাই আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন। সো সামনে যে সময়টা আসছে সেটাও ভালোই আসছে, এটাই আশা করা যায়। সুমন আহমেদ জানিয়েছেন লাভ ইউ আপু। ইয়াস, আমিও আপনাদের প্রত্যেককে অনেক 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 বেশি ভালোবাসি। আর যে উর্বি একদমই তার ফ্যামিলি মেম্বার, তার রেডিও ধ্রুব 24/7 এর প্রতিটা মেম্বারকে, প্রতিটা সদস্যকে অনেক 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 বেশি ভালোবাসে। কেননা প্রত্যেককে মিলেই কিন্তু একটা পরিবার গঠিত হয় এবং প্রতিটা ফ্যামিলির সদস্যই কিন্তু ভালোবাসার একটা অংশ, ঠিক আছে। সো আজকে কিন্তু আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে অলরেডি জেনে গিয়েছি কিন্তু ইলিশ মাছ ভাপার রেসিপি, যেটা কিনা দুইটা ওয়েতে আমি শেয়ার করেছি। সেটা হচ্ছে যেটা কিনা আপনি চাইলে কোনো রকম লাউ পাতা কচু পাতা ছাড়াই একদমই স্টিলের একটা বাটিতে নিয়ে কিন্তু ভাপা বানিয়ে ফেলতে পারেন, এবং চাইলে যদি একটু ট্রেডিশনাল ওয়েতে করতে চান সেক্ষেত্রে কিন্তু লাউ পাতা বা কচু পাতা যেটা রয়েছে, যেই পাতা অ্যাভেলেবেল রয়েছে সেই পাতা দিয়ে আপনি চাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই ইলিশ ভাপাটা, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা জেনে গিয়েছি একদমই ইলিশের ভর্তার রেসিপি, অ্যান্ড এর সাথে সাথে কিন্তু আমি জানিয়ে ফেলেছি যে ইলিশ মাছের যে ভর্তার রেসিপিটা রয়েছে, চাইলেই ইলিশ মাছের ভর্তার পরিবর্তে ইলিশ মাছের পরিবর্তে আপনি সেখানে টাকি মাছ দিয়ে বানিয়ে ফেলতে পারেন, এবং চাইলেই কিন্তু আপনি গুঁড়ো চিংড়ি যেটা রয়েছে, আমরা যেটাকে হচ্ছে কি বলে ইসা মাছ বলে থাকি, ঠিক আছে। সো ইসা মাছ বা গুঁড়ো চিংড়ি যেটাই বলেন না কেন, সেটা দিয়েও কিন্তু সেই মাছটাকে চুলায় তেলে আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন এরকম একটা ভর্তা, মাছের ভর্তা, ঠিক আছে। বা ইলিশ মাছের ভর্তা যেটা বললাম, সেই মাছটাকে অ্যাকচুয়ালি ভাজতে হবে, ঠিক আছে। ভর্তার ক্ষেত্রে আর কিছুই না, জাস্ট মাছটাকে মশলা দিয়ে মাখতে হবে। মশলার ভিতরে রয়েছে হলুদ মরিচ লবণ, এটাকে ভালো মতো মেখে চুলায় দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে ভালো মতো মেখে টোটালটা মাখলেই আমাদের ভর্তা রেডি হয়ে যাবে। সো এইভাবেই আপনারা অন্য মাছ দিয়েও ভর্তা বানিয়ে ফেলতে পারেন। ওকে, সুমন আহমেদ আছেন জেনেছেন আপনি এফবিতে একটু কম আসি, মুড অফ আছে কয়েকদিন ধরে। আচ্ছা, কি হয়েছে মাই ডিয়ার, মুড কেন অফ থাকছে বলুন তো? কিসের কারণে মুড অফ থাকছে? মুড অলওয়েজ চিল রাখতে হবে, কেননা আপনার মন খারাপ হলে আশেপাশে মানুষের কিন্তু কোনো কিছু যায় আসবে না। আপনার মুড আপনার কাছে, আপনার এনজয়মেন্ট আপনার কাছে। সো নিজের জন্য হলেও নিজেকে হ্যাপি রাখতে হবে, নিজেকে একদমই খুশি রাখতে হবে, ঠিক আছে। কেননা একদমই একটা মানুষ যখন খুশি থাকবে তখন সেই মানুষটাকে হারানোর মতো কোনো রকম শক্তি কিন্তু কারোর কাছে থাকবে না। বাট আপনি যখন মন মরা হয়ে থাকবেন, আপনার যখন মুড খারাপ থাকবে, মন খারাপ থাকবে, তখন কিন্তু এই খারাপ লাগাটা আপনাকে কাবু করে ফেলতে সক্ষম হয়ে যাবে, এবং আশেপাশের আদার্স মানুষ যারা রয়েছে তারাও কিন্তু আপনাকে কাবু করে ফেলতে সক্ষম হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, প্রতিটা মানুষের সবথেকে শক্তিশালী যদি কোনো একটা অস্ত্র থেকে থাকে সেটা হচ্ছে হ্যাপিনেসের আশেপাশে কোনো রকম কোনো শক্তি বা কোনো এনার্জি বা কোনো ওয়েপন থাকে না। সো অলওয়েজ হ্যাপি থাকতে হবে, ঠিক আছে সুমন আহমেদ। হ্যাপি থাকবেন, স্টে হোম থাকবেন, স্টে সেফ থাকবেন, ঠিক আছে। সুমন আহমেদ জানিয়েছেন শাখা খেয়ে ব্যাকা হয়ে গেছি। মাই ডিয়ার, শাখা খেয়ে ব্যাকা হয়ে গেছেন, বাট শাখা খেয়ে ব্যাকা হওয়া যাবে না মাই ডিয়ার, শাখা খেয়ে সোজা হতে হবে, ঠিক আছে। সোজা হয়ে যেতে হবে শাখা খেয়ে। আর একটা কথা,
কোনো সময় এটা কোনো সময় আমি প্রত্যেকেই বলে থাকি, সেটা হচ্ছে যে কারোর জন্য জীবন থমকে থাকে না বা থেমে থাকে না, ঠিক আছে? ছাকা খেয়েছেন ব্যাপার নয়, এর মানে এই না যে আপনার জীবনটা এখানেই থমকে গেল, ঠিক আছে? সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা যেহেতু আপনাকে এই দুনিয়াতে নিয়ে এসেছে, সৃষ্টিকর্তা আপনার জন্য নিশ্চয়ই কাউকে না কাউকে তৈরি করে রেখেছে। সো আশেপাশে কারোর প্রেমে পড়ার থেকে আমার মনে হয় একা থাকাটা বেটার, এবং যে আপনার জন্য সৃষ্টিকর্তা আপনাকে যার জন্য বানিয়েছে তার জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকাটা বেটার। এতে করে না ছ্যাঁকা খাওয়ার চান্স থাকে, না থাকে মন খারাপ হওয়ার চান্স, না থাকে কষ্টে বিষণ্ণতায় ভুগতে থাকার চান্স। সো এই কথাটা আমি অলওয়েজ সকলকে সাজেস্ট করে থাকবো যে সঠিক সময়ের অপেক্ষা করুন, সঠিক মানুষের অপেক্ষা করুন। জীবনে অবশ্যই কেউ না কেউ আপনার আসবে এবং এসে আপনাকে বলবে যে আমি আপনাকে ভালোবাসি। সুমন আহমেদ আমাকে এত ভালোবাসা পাঠাচ্ছেন, এবং সুমন আহমেদ আরও জানিয়েছেন, আরে আপি, ইচ্ছে হলে কি সবসময় ভালো থাকা যায়? একদমই না, একদমই থাকা যায় মাই ডিয়ার সুমন আহমেদ। আপনি টেনশনে আছেন, টেনশন করে কী হবে বলুন তো? টেনশন করলে কোনো সুরাহা বের হবে না বা কোনো একটা ওয়ে বের হবে না। বরং আপনি টেনশন না করে সেই সময় যদি মাথাটা ঠান্ডা রেখে কোনোভাবে চিন্তা ভাবনা করেন বা কোনো একটা ওয়ে খুঁজেন, দেখবেন কোনো না কোনো একটা ওয়ে আপনার কাছে বের হয়ে আসছে। অলওয়েজ হ্যাপি থাকতে হবে, ঠিক আছে? একদম চিল থাকতে হবে। এবং আমি নিজে কিন্তু অলওয়েজ চিল থাকি, আমাকে কিন্তু মন খারাপ কাবু করে রাখতে পারে না, ঠিক আছে? আমার যখন যে জিনিসটা হয় যে আমার যখন মন খারাপ থাকে, মন খারাপ থাকার জাস্ট অ্যাকচুয়ালি 5-10 মিনিট পর আমি আবার হ্যাপি হয়ে যাই, কারণ হ্যাপিনেস অলওয়েজ আমার সঙ্গী। সুমন আহমেদ জানিয়েছেন, আরে আপি, আমি তো তাকে বেছে নিইনি, এটা আপনি হয়ে গেছে। এই জিনিসটাই মাই ডিয়ার, নিজের মনের উপরে নিজের আবেগের উপরে কন্ট্রোল রাখতে হবে। কেননা অলওয়েজ সবসময় মনে রাখবেন, আপনার মন সবসময় দুইটা জিনিস শোনে। একটা হচ্ছে আপনার মনের কথা, দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্রেনের কথা। আপনার মন যদি কাউকে পছন্দ করে যে না, এই জিনিসটা, এই মানুষটাকে আমার ভালো লাগে, বা ও আমার মনের মতো, ও আমার একদমই মনের কাছে বা মনের একদম কাছাকাছি একটা কোণায় মিলে যায়, তখনই আপনাকে সেকেন্ড থট দিতে বাধ্য করবে আপনার ব্রেইন যে অ্যাকচুয়ালি কি তাই, ফ্যামিলি অর আদার্স থিং, অর এই মেয়েটার ক্যারেক্টার, অর এই মেয়েটা কি আদৌ আমার সাথে থাকবে কিনা বা আমার সাথে তার সাথে যায় কিনা। সো অলওয়েজ যে জিনিসটা করবেন, এরকম যদি কোনো সিচুয়েশনে পড়ে যান, এই ভালোবাসার কোনো একটা কেস বা ভালোবাসার কোনো একটা যদি কোনো কিছু হয়ে যায়, তখন যে ব্যাপারটা হবে যে আপনাকে দুইটা জিনিসেরই কথা মানতে হবে, আপনার ব্রেনের কথাও মানতে হবে, আপনার মনের কথাও মানতে হবে, এবং মেনে একটা সিদ্ধান্তে আসতে হবে যে ইয়েস অর নট, ঠিক আছে? সুমন আহমেদ আরও জানিয়েছেন, মন কি করে কথা শোনে না, যার ব্যথা সেই বুঝে, বাকিরা তো গল্প খুঁজে। হ্যাঁ সুমন আহমেদ, তবে চেষ্টা করে দেখতে পারেন, আপনি চাইলে মনটাকে ডাইভার্ট করে আপনি অন্য কোনো একটা সাইডে নিয়ে যান, ঠিক আছে? চেষ্টায় সমস্ত কিছু হয়, ঠিক আছে? অমন যদি হতো যে মানুষ ভালোবাসার পরে একদমই দুঃখে ভীষণে শেষ হয়ে যেত, তাহলে আমাদের দেশের একদমই 50% বা বলতে গেলে প্রায় 80% মানুষই এই দুঃখে ভীষণেই শেষ হয়ে যেত, ঠিক আছে? সো যে জিনিসটা হয় যে হ্যাপিনেসের উপরে, আমি বললাম না যে হ্যাপিনেসের উপরে কোনো রকম বড় কোনো শক্তি নেই। হ্যাপি থাকার ওয়েটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে কোন ওয়েতে আপনি হ্যাপি থাকবেন। এই ওয়েটা হতে পারে আপনার কোনো স্টাডি, এই ওয়েটা হতে পারে ঘুরে বেড়ানো, এই ওয়েটা হতে পারে খাওয়া দাওয়া, এই ওয়েটা হতে পারে গল্প শোনা, এই ওয়েটা হতে পারে একদমই মুভি দেখা। সো কোন ওয়েতে গেলে আপনি হ্যাপি থাকবেন, সেই ওয়েটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ওকে, সো অলরেডি কিন্তু আমি 2টা রান্নার কথা বলে ফেললাম, এবং তৃতীয় রান্না আজকে ফার্স্টে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে ইলিশ পোলাও। ইলিশ দিয়ে পোলাও, হা পোলাও একেই খেতে এত ভালো লাগে, উপর থেকে যদি ইলিশ মাছের ফ্লেভার এটার সাথে যুক্ত হয়ে যায়, কতই না ভালো হবে, ঠিক আছে? কতই না ভালো হবে। সো ইয়াস, আজকে কিন্তু এই 3টা রেসিপি আপনাদের সাথে খুব জলদি শেয়ার করে ফেলেছি, অ্যান্ড আমার কিন্তু চলে যাওয়ার সময় চলে আসছে, আর মাত্র 8 মিনিট আছে আপনাদের মাঝে। এই 8টা মিনিট আশা করবো আপনারা আমার সাথে থাকবেন।
সুমন আহমেদ আছেন জেনেছেন লাভ কি? একটা সময় বুঝতাম না, এখন ঠিকই হারে হারে টের পাচ্ছি। আহা মাই ডিয়ার, মন খারাপ করবেন না, ঠিক আছে? যদি কোনো সময় মন খারাপ আপনাকে কাবু করে ফেলে, সেক্ষেত্রে আপনি চাইলে রেডিও ধ্রুব 24/7 সাথে টিউনিং করতে পারেন। নিজের মনের সকল কথা, আপনার কথা বন্ধু আরজেদের সাথে শেয়ার করতে পারেন। মনে রাখবেন আরজেরা কিন্তু আপনাদের কথা বন্ধু হয়ে থাকে, যার সাথে আপনি আপনার মনের সুখ দুঃখ সমস্ত কিছু শেয়ার করতে পারেন, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার মনটাও অনেকটা বেশি হালকা হবে। কেননা আমরা জানি যে আমাদের মনে চেপে রাখা কষ্ট দুঃখ সমস্ত কিছু একে অপরের সাথে শেয়ার করলে কিন্তু মনের দুঃখ কষ্টটা চাপা থাকে না এবং অনেকটা কমে যায়। এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা কিনা চাইলেই তার মনের কষ্টটা একে অপরের সাথে শেয়ার করতে পারে না। সেক্ষেত্রে আপনি চাইলে চুপে সারে চুপি চুপি কোনো রকম মুখ থেকে শব্দ বা আওয়াজ না করে টেক্সট করে কিন্তু আমার সাথে আপনার মনের দুঃখের কথা শেয়ার করে ফেলতে পারেন। শুধুমাত্র আমি না, এই রেডিও ধ্রুব 24/7 অন্যান্য যারা কথা বন্ধু রয়েছেন প্রত্যেকের কাছে গিয়ে আপনার মনের সেই জমে থাকা কষ্ট, সেই মনের জমে থাকা সেই ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু আপনি চাইলে শেয়ার করে ফেলতে পারেন। এতে করে আপনার মনটাও হালকা হয়ে যাবে চলতি একটা গল্প এবং একটা আড্ডা, ঠিক আছে? ওকে, সেবার আবার জানিয়েছেন ভালোবাসাহীন 100 বছরই বেঁচে থাকার চেয়ে ভালোবাসা মানুষের সাথে একদিন বেঁচে থাকাই উত্তম আমি মনে করি। আর আমার কাছে যদি আরজে উর্বিকে যদি জিজ্ঞাসা করেন এই কথাটাকে আমি রাইট বলবো, তবে সব ক্ষেত্রে না। আমি এখন এই সিচুয়েশনে থেকে যদি বলি, ভালোবাসার মানুষের থেকেও আমার আপন আমার মা বাবা, আমার ফ্যামিলি, কারণ তারা আমাকে ভালোবাসা জিনিসটা শিখিয়েছে। তারা আমাকে শিখিয়েছে কীভাবে ভালোবাসা বাঁচতে হয়, কিভাবে একটা ফ্যামিলিকে মেনটেন করতে হয়, কীভাবে সকলের সাথে হ্যাপিলি থাকতে হয়। সো ইয়াস, আমার মনে হয় ভালোবাসা যদি শুরু করতে হয় সেটা হবে ফ্যামিলি থেকে, এবং ফ্যামিলির পরে গিয়ে তারপরে হচ্ছে ভালোবাসার মানুষ, ঠিক আছে? ভালোবাসার মানুষ যে রয়েছে তাকে ভালোবাসবো ঠিকই, তবে অতিরিক্ত কোনো কিছু কোনো সময় ভালো না। এটা অলওয়েজ আমি বলে থাকি মাই ডিয়ার, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সেটা ফ্যামিলি মেম্বার হোক, সেটা হোক আপনার ভালোবাসার মানুষ, সেটা হোক আপনার রিলেটিভ, আত্মীয় স্বজন, যেই হোক না কেন, অতিরিক্ত কোনো কিছু ভালো না। হয়তো বা আপনি তাকে নিঃস্বার্থ ভালোবেসেছেন, বাট সে হয়তো বা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসেনি। সো অ্যাট ফার্স্টে যেটা আইডেন্টিফাই করতে হবে যে এই ভালোবাসাটা কি পিওর নাকি পিওর না। যদি দেখেন যে ইয়াস, যে আপনি যাকে ভালোবাসছেন এবং যে আপনাকে ভালোবাসছে, একে অপরের ভালোবাসাটা একদমই খাঁটি এবং একে অপরকে আসলেই আপনারা অনেক বেশি ভালোবাসেন, সেক্ষেত্রে কিন্তু বাড়াবাড়িটা, প্রেমে পড়া বারণ, এই কথাটা কিন্তু তখন আর বাদ মানবে না। তখন চাইলেই কিন্তু এই যে আমি যেটা বললাম যে অতিরিক্ত কিন্তু আপনারা ভালোবাসতে পারেন, বাট কোনো সময় এই জিনিসটা করবেন না। আপনি যাকে ভালোবাসেন তাকে কোনো সময়ই এইটা বুঝাবেন না যে আপনি তাকে আসলেই কতটা ভালোবাসেন। কেননা মানুষ, বাঙালি মানুষ আমরা যারা রয়েছি, মানুষকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে আমরা কিন্তু নিয়ে নিই, ঠিক আছে? আমরা একদমই গ্রান্টেড করে নিই, ভাবি যে হ্যাঁ সে তো আছেই, যতই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি না কেন সে তো আমাকে ছেড়ে যাবে না। বাট এই ধারণাটাই আমাদের ভুল, ঠিক আছে? এই ধারণাটাই আমাদের ভুল। মানুষ যখন জেনে যাবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন, বা সে যখন নিজে এটা ফিল করবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন, সবাই এক হয় না, কেননা হাতের 5 আঙ্গুল সমান নয়, তবে কিছু কিছু মানুষ, বা সবথেকে কমন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আপনাকে গ্রান্টেড হিসাবে নিয়ে নিবে, ভাববে যে আপনাকে সে অবহেলা করুক, আপনার সাথে সে যা খুশি করুক, সে ভেবেই নিবে আপনি তাকে ছেড়ে যাবেন না। বাট এই জিনিসটা কোনো সময় করা যাবে না। ভালোবাসেন, ভালোবাসাটাকে বুঝাবেন, তবে অতটাও বুঝাবেন না যতটা আপনি আসলে ভালোবাসেন। সুমন আহমেদ জানিয়েছেন আপনি তোমার লাইফে কি ট্রু লাভ আসছিল? আমার মনে হয় না, কেননা ব্যবহারে যেমন বংশের পরিচয় মিলে, তেমনই তোমার কথাতে ট্রু লাভ কোনো ছিটে ফোটাও পেলাম না। ও হো, তাই নাকি মাই ডিয়ার? ওকে, ট্রু লাভ ব্যাপারটা আসলে এক একজনের কাছে এক একটা সংজ্ঞায় প্রকাশিত হয়, ঠিক আছে? আমি অলওয়েজ চিল মোডে থাকি, তো অলওয়েজ আমি চাবো আমার লাইফে যদি কোনো ট্রু লাভ আসে, সেও এরকম চিল মোডে থাকবে। এবং ট্রু লাভ ব্যাপারটা আমার কাছে এখনো পর্যন্ত আমার ফ্যামিলি, ঠিক আছে? কেননা
অলওয়েজ আমি যেহেতু আরেকটা শো করে থাকি রহস্যের জাল, যেখানে আমি অলওয়েজ ট্রু ক্রাইম স্টোরিগুলো শেয়ার করি, সেখানে স্টোরি বলতে গিয়ে আমি যে ব্যাপারটা ফিল করি বা ফেস করি সেটা হচ্ছে যেসব ছেলে মেয়েরা তাদের ফ্যামিলিদের কথা শুনে না, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে অবহেলিত বা ফ্যামিলি মেম্বারদেরকে তাদের কথাগুলো তারা মেনে চলে না, দেখা গেছে তারাই কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে। সো ব্যাপারটা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে অলওয়েজ ফ্যামিলি মেম্বারদের সাথে থাকবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে সবসময় নিজের বন্ডিংটাকে ভালো রাখবেন। সে মানে আমি জেনেছেন আমরা ক্লাসমেট ছিলাম একটানা 7 বছর। ও মাই গড মাই ডিয়ার, তাই নাকি? তাহলে তো এক নাগাতারে আপনি হচ্ছে ফ্রেন্ড, সেকেন্ড বেস্ট ফ্রেন্ডও হতে পারেন এবং থার্ড আপনার ভালোবাসার মানুষ। ঠিক আছে, সো কি এমন হলো সুমন আহমেদ যার কারণে আপনি এত কষ্ট পেলেন? কি এমন হলো একটু বলে ফেলুন তো। যদিও আমার চলে যাওয়ার সময় চলে আসছে, আর মাত্র 3 মিনিট আমি আছি, 3 মিনিটে একটু জেনে নেই যে কি এমন হলো সুমন আহমেদের সাথে। ঠিক আছে সুমন আহমেদ, টেক্সট করে একদমই জানিয়ে ফেলতে পারেন কিন্তু আপনার মনের কথাটা। ঠিক আছে, ওকে। সো জানিয়ে ফেলতে পারেন কিন্তু আমারই সাথে। অ্যান্ড আমার কিন্তু চলে যাওয়ার সময় চলে আসছে একদমই, ঘড়ির কাটে কিন্তু 11:58 বেজে গেছে। সুমন আহমেদ জানিয়েছেন যে আমার ক্লোজ ফ্রেন্ড থেকে আপনি ভালোবাসা হয়েই গেছে। ও মাই গড মাই ডিয়ার, তাই নাকি? অ্যান্ড এরপরে কি হলো বলুন তো? আসলে কি যে এই যে হঠাৎই বিয়ে হয়ে গেছে, এইটাই আমি বলতে নিচ্ছিলাম যে সেম ক্লাসে যারা পড়ে অনেক সময় দেখা যায় আমাদের যে সমাজ রয়েছে, আমাদের যে বর্তমানে যে সমাজটা রয়েছে, ঠিক আছে, আমরা এখনও কিন্তু এটাই বিশ্বাস করি যে মেয়ে যারা রয়েছেন তাদেরকে আগে ভাগে বিয়ে দিয়ে দিলে বা তাদেরকে যদি আগে ভাগে বিয়ে দিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে উত্তম। মানুষ বলে থাকে কুড়িতেই বুড়ি। ঠিক আছে, সো এই ব্যাপারটা আমরা এখনও এই জেনারেশনে খুব বেশি বিশ্বাস করে থাকি। অ্যান্ড এই কারণে যে জিনিসটা হয় যে যদি কোনো একটা ব্যাচমেটের সাথে বিয়ে হয় বা প্রেম বা এরকম রিলেশনশিপে মানুষ জড়িয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে সামাজিকভাবে বা অনেক সময় এই মেয়েটা বা এই ফ্যামিলি থেকেই হচ্ছে আগেভাগে বিয়ে দিয়ে দেয়। অ্যান্ড এই ব্যাপারটাই হচ্ছে আমাদের এই সমাজের একটা রীতি। সুমন আহমেদ জানিয়েছেন গত ঈদের পরের দিনই বিয়ে হয়েছে। ওকে মাই ডিয়ার, অ্যাকচুয়ালি এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ আমি যে বললাম যে প্রত্যেকের জন্যই সৃষ্টিকর্তা কারো না কাউকে বানিয়েছে। সো আপনি যাকে ভালোবাসতেন হয়তো বা তার সাথেই, যার সাথে তার বিয়ে হয়েছে তার সাথেই তার ভাগ্যটা জুড়ে ছিল, যার কারণে তার সাথে তার ভাগ্যটা সৃষ্টিকর্তা জুড়ে দিয়েছে। সো এই জিনিসটা মেনে নিতে হবে, মেনে নিয়ে আপনাকে যে জিনিসটা করতে হবে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, সুমন আহমেদ আরও জানিয়েছেন যে হয়তো পরিবারের বড় মেয়ে ছিল, তারা 3 বোন, ছোট 1 ভাই। ও হো, এই কারণেই আগে ভাগে বিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে। কথা বলতে বলতে গল্প করতে করতে আমার বিদায় নেওয়ার সময় চলে এসেছে। অলরেডি ঘড়ির কাঁটায় জানিয়ে দিচ্ছে যে 12টা বেজে গেছে। তো সুমন আহমেদ আপনি চাইলে আবারও নেক্সট উইকে এই সময়ে কিন্তু চলে আসতে পারেন, এবং আমিও কিন্তু আপনার স্টোরি শোনার জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকলাম নেক্সট উইকের জন্য। সেই পর্যন্ত আজকের মতো আরজিউরবি বিদায় নিচ্ছি শিপস টেবিল থেকে। আপনারা এতক্ষণ ধরে টিউনিং করেছিলেন রেডিও ধ্রুব 24/7, দেশের 24 ঘন্টার একমাত্র অনলাইন রেডিও। সো এই কথা বলেই আজকের মতো বিদায় নিচ্ছি আমি আরজিউরবি। দেখা হয়ে যাবে নেক্সট উইকে। সেই পর্যন্ত প্রত্যেকেই, আমার পরিবারের সদস্য যারা রয়েছেন প্রত্যেকেই রেডিও ধ্রুব 24/7 সাথে কানেক্টেড থাকবেন, টিউনিং করে থাকবেন রেডিও ধ্রুব 24/7। এটাই আশা করি। নিজ গৃহে সেফ থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টেক কেয়ার, হ্যাভ ফান, বাই বাই। 3, 2, 1 and go. Ready to Adda Masti Gan Arfan Amira. Radio Dhruvo Adda Masti Gan Arfan Amira.